মাওয়িস্ট মুভমেন্ট তার ঢেউ এসে পশ্চিমবঙ্গের উপরও আছড়ে পড়েছিল। এটাকে বলা হতো না নকশাল আন্দোলন নকশাল বলা হতো। তার কারণ যেহেতু এটা নকশাল বাড়িতে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ দেখা গেছে করি মাওবাদকে সমর্থন করি নাও করতে পারি, একটা সফট কর্নার আছে। কোটেশ্বর রাও ওরফে কিষাণজি। So who was Kishanji? Koteshwar Rao, also known as Kishanji, one of India's most wanted Maoists. নৃশংস নিষ্ঠুর লোক ছিল কিষাণজি, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বিশ্বাস করা খুব মুশকিল ছিল। কথা খুব মিষ্টি, কথা মিষ্টি, হ্যাঁ কথা মিষ্টি, এবং এমন ভাবে কথা বলবে যেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে ধর্মপুত্র যুধিষ্ঠির আর কি, এইভাবে আনপ্রেডিক্টেবল একটা লোক। ছত্রধর মাহাতোকে তুমি যখন প্রথম চিনছো তখন ছত্রধর মাহাতোর অর্থনৈতিক অবস্থা কিরকম? খুব খারাপ ছিল। আমি ওর বাড়ি থেকে দুপুরে খেয়েছি, একদম ভাঙাচোরা ঘর ছিল। তারপরে তো উনি তৃণমূল নেতাই হয়ে গেলেন। এখন শুধু বাড়িটা গিয়ে একবার আপনি দেখে আসবেন। কিষাণজি আমাকে ফোন করেছিলেন, করে বললেন যে এরকম ঝাড়খণ্ডে কি কোনো ব্যাংক লুট হচ্ছে? ঝাড়খণ্ডে? বলছে হ্যাঁ। আমি দেখছি দাঁড়া কি বলে, আরে দাদা ও তো সাকরাইলে হয়েছে। কিষাণজিকে ফোন করছি, আপনি সোজাভাবে কথা বলেন না কেন? আমার খবর ব্রেক করার তাগিদ। সিদ্ধ সোরেন আর একজন বিকাশ, অত্যন্ত রুড টাইপের নেতা ছিল। আপনাদের গাড়িও আসতে দেবো না আমরা, আপনাকে এখানে বেরোতেও দেবো। বিকাশ এবং সিধুর নেতৃত্বে আমাদের বলা হলো যে না, একটা কাজ করুন, আপনারা ওই অন্ধকারের মধ্যে গিয়ে দেখে আসুন যে পুলিশের ভ্যানটা আছে কিনা। না, আমরা ওদের ভ্যানটা জ্বালাবো, আপনাদের ওটা লাইভ করতে হবে, আপনারা দেখে আসুন, নাহলে আপনাদের এখানে জ্বালিয়ে দেবো। যে আমরাই আদালত, আমরাই বিচারক, এই সব লোকদের কারণেই তো মাওবাদী আন্দোলনের প্রতি লোকে এত বীতশ্রদ্ধ হয়ে গেল এবং আন্দোলনটা শেষ হয়ে গেল। পরের দিন ভোরবেলা 5টার সময় আবার দেখছি কিষাণজির ফোন। আমি আবার ধরেছি, মানে চিৎকার করে করছে একদম, আমি এক্ষুনি ওকে গুলি করে মেরে ফেলবো, তোমার জন্য হয়েছে। আমি ভাবলাম কি ভাই, 3-4 ঘন্টার মধ্যে কি হয়ে গেল? ওই পুলিশের টাওয়ার লোকেশন দিয়ে ওই লক্ষণপুর বলে একটি জায়গা ছিল, লক্ষণপুরে ওইখানে ধরেছে। টাওয়ার লোকে ঘিরে ফেলেছিল জায়গা। বুদ্ধবাবুর কাছে খবর গেল, বুদ্ধবাবু তখন বললো যে না, আমি চাই না একজনও সিও মারা যাক, মানে সেটা ওকে সেফ প্রেসেজ দিয়ে দাও, ও বেরিয়ে যাবে ওখান থেকে। মানে যদি সেদিন এটাকে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে ধরতেন তাহলে সেই দিনই কিষাণজি মারা যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমাদের একটা বিশেষ পর্ব, কারণ আজকে আমার সঙ্গে এমন একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন যিনি বিগত 3 দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তাঁর প্রচুর। সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে তার সাথে কথা বলা। আজকে আমার অতিথি চিত্রদীপ দা। চিত্রদীপ দা, ওয়েলকাম টু দ্য শো। মাওয়িস্ট মুভমেন্ট, ভারতবর্ষের মাওয়িস্ট মুভমেন্ট কি শেষ? সংক্ষেপে বলতে গেলে প্রায় শেষ। প্রায় আমি বলছি এই কারণে যে ধরো 90% শেষ হয়ে গেছে, যেটা সরকারও দাবি করছে, এবং মাওয়িস্টদের তরফ থেকে যেহেতু বিবৃতি আসা বন্ধ হয়ে গেছে, ফলে ধরে নেওয়া যায় যে তাদের বিবৃতি দেওয়ার মতো লোক এখনো কেউ অবশিষ্ট নেই। এবং অলমোস্ট 90% শেষ, মানে 10% যেগুলো আছে তারা কিছু স্কোয়াড মেম্বার আছে, আর টপ লিডারদের মধ্যে 1-2 জন আছেন যারা খুবই বয়স্ক, তারা কিছু করতে পারবেন বলে মনে হচ্ছে না। তো বলা যেতে পারে আপাতত মাওয়িস্ট মুভমেন্ট ভারতবর্ষ থেকে প্রায় শেষ। রিসেন্টলি অমিত শাহ বলেছেন যে মার্চের মধ্যে মোটামুটি মাওয়িস্ট মুভমেন্টটাকে সম্পূর্ণ শেষ করে দেওয়া যাবে। তো সেই ডেডলাইন কি সম্পূর্ণ হবে বলে মনে হয়? হ্যাঁ, আমার ধারণা এখন যা মনে হচ্ছে সেটা হচ্ছে অসম্ভব মনে হয়েছিল, এবং আমারও খুব মানে একটা হাস্যকর মানে প্রতিশ্রুতি বা চ্যালেঞ্জ মনে হয়েছিল ওটা। কিন্তু দেখা যাচ্ছে যে না, এটা কিন্তু হয়েছে। হবেও না বা কেন, তার কারণ হচ্ছে ধরুন মাওয়িস্টদের একটা সময় পর্যন্ত ওদের 20,000 টোটাল ক্যাডার ছিল আর কি, সশস্ত্র ক্যাডার যেটা বলা হয়। তো সেটা কমতে কমতে গত 2-3 বছরে সেটা 2-3 হাজারে দাঁড়িয়েছে। কিন্তু তারপর যেভাবে যৌথ বাহিনীর 10-15 হাজার নিয়ে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেট ঘিরে যেভাবে এটা করা হলো, অভিযান চালানো হয়েছে, অপারেশন কাগার, তো ফলে হচ্ছে যে এখন বোঝাই যাচ্ছে যে মাওবাদীরা একদম শেষ বিন্দুতে গিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে আর কিছু নেই। তার কারণ হচ্ছে যে তারা যদি অস্ত্র ছেড়ে এখন না ফেরে, তাহলে যেভাবে ফোর্স যাচ্ছে, জয়েন্ট ফোর্স গিয়ে অপারেশন চালাচ্ছে, তাতে তাদের আয়ু এই আন্দোলন, এই টার্ম বলা যায়, একটা তো পর্ব ধরে হয় মাওবাদী আন্দোলন যেগুলো আমরা দেখে এসেছি, সেক্ষেত্রে প্রায় শেষ বিন্দুতে তারা পৌঁছে গেছে, এটা এখনই বলা যেতে পারে। 52-53 দিন সম্ভবত বাকি আছে, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলেই মনে করা যায়। মাওয়িস্ট মুভমেন্ট এটার একটা কি বলবো, এটার ঢেউ এসে পশ্চিমবঙ্গের উপরও আছড়ে পড়েছিল এবং সেই সময় তুমি সেটাকে একদম ক্লোজলি মনিটর করতে। আমরা যদি সেই সময়টায় ফিরে যাই, পশ্চিমবঙ্গে মাওবাদী আন্দোলন কিভাবে শুরু হলো? এটা মানে আমাদের ধরো 67-68 থেকে আমাদের একটা নকশালাইট মুভমেন্টের হিস্ট্রি আছে, যেটার সঙ্গে আমাদের ক্রিম অফ দ্য সোসাইটি সেই সময় গিয়ে পলিটিক্স করেছে। তো
তো সেইটা একটা সময় 72, 73, 74, 75-এ ফেড আউট করে গেছিল আস্তে আস্তে। তার অনেক পরে আবার কিভাবে এটা ফিরে এলো, এই মাওয়িস্ট মুভমেন্টের হাত ধরে আবার এই যে সশস্ত্র আন্দোলনের যে পন্থা, সেটা কিভাবে ফিরে এলো পশ্চিমবঙ্গের বুকে? তো 70 বা লেট 60s বা 70s এর শুরুতে যে নকশাল আন্দোলন হয়েছিল, তখন তো মাওবাদী আন্দোলনটাকে বলা হতো না, নকশাল নকশাল আন্দোলন বলা হতো। তার কারণ যেহেতু এটা নকশাল বাড়িতে শুরু হয়েছিল, সেটা ছিল জমি নিয়ে আন্দোলন। বরাবর দেখা গেছে এই নকশালপন্থী বা এই ধরনের যারা এই মাওয়িস্ট আন্দোলনগুলো, এগুলো কিন্তু এই জমি, জল জমি এগুলো নিয়ে হয়েছে, জঙ্গল, এই তিনটে দাবিতেই মূলত হয়েছে। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকদিন পরে আমাদের এখানে প্রায় ওই আন্দোলনটা শেষ হয়ে গিয়েছিল চারু মজুমদারের নেতৃত্বে, যে হয়েছিল, যে তখন প্রচুর যুব সমাজ এগিয়ে গিয়েছিল। তারপর 30 বছর বাদে আবার নতুন ফর্ম এবং শেপ নিয়ে কিন্তু তারা এটা শুরু হয় এখানে আন্দোলনটা, মূলত যেটা লালগড় দিয়ে শুরু হয়, ওরা এটাকে মডেল হিসেবে ধরেছিল। তার আগে থেকে কিন্তু বস্তার বা ছত্তিশগড়ে মাওবাদী আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছিল। তারও একটা বেসিক কারণ ছিল, যখন এইখানে নকশাল আন্দোলন শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে তার যে প্রভাব, মানে তার যে মতবাদ বা মতাদর্শ যেটা চারুবাবুর, সেইটাকে ধরে কিন্তু অন্ধ্র, তেলেঙ্গানা এইসব জায়গা, পিছিয়ে পড়া জায়গাগুলো সেইখানে কিন্তু ছিল। তার অন্য একটা অন্যতম কারণ ছিল একটা দারিদ্র, মানে একটা ব্যাপার ছিল, জমি দখলের ব্যাপার ছিল, জমিদার প্রথা তখন এমনভাবে জেকে বসেছিল যে তাদের ওটাকে প্রতিরোধ করতে হতো। সেইভাবে ওখান থেকেও কিন্তু তারা উদ্বুদ্ধ হয় একটা যুব সমাজের একটা বড় অংশ, যেটাতে আমরা পরবর্তীকালে কিষাণজিকে দেখতে পাই, গণপতিকে দেখতে পাই, বা বাসব রাজুকে দেখতে পাই। এরা পরপর এসেছিল ওই আন্দোলনটাতে দিয়ে। দেখবে ওই সময়টাই যারা আছে তারাই কিন্তু মূলত এতদিন নেতৃত্ব দিয়ে এসছে। তারপরে নতুন জেনারেশন কিন্তু মাওবাদীরা তৈরি করতে পারেনি। এখন বলতেই পারো তুমি হিদমার কথা, হিদমা একটা ব্যতিক্রমী, এরকম ব্যতিক্রমী 2-4 জন ছিল, কিন্তু বাদবাকি কোনো পরবর্তী যে জেনারেশন যে নেতা হয়ে উঠতে পারে এরকম একটা গ্যাপ ওদের ছিল। পশ্চিমবঙ্গে ফিরলো কি করে? ওরা যখন দেখলো যে যেই আন্দোলনটা আমরা ছত্তিশগড়ে, ওরা ভেবে নিল যে ওরা সাকসেসফুল ছত্তিশগড়ে, যেটাকে ওরা তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, মহারাষ্ট্রের একটা গড়চিরোলির দিকে একটা অংশ, তারপর হচ্ছে উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডের দিকে ছড়িয়ে দিতে পারলো। তখন পশ্চিমবঙ্গকে আমরা কেন বাদ রাখবো? কারণ পশ্চিমবঙ্গ দেখা গেছে, আমরা স্বীকার করি না করি, মাওবাদকে সমর্থন করি নাও করতে পারি, একটা সফট কর্নার আছে, কিন্তু একটা সফট মেন্টালি মনোভাব আছে মানে নকশাল আন্দোলনের প্রতি। সেইখান থেকে কিছু ছেলে উদ্বুদ্ধ হয়ে, কিছু যুব সমাজের কিছু উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু এখানে একটা শক্তিশালী বেস তৈরি করে ফেলেছিল। সেই বেসটাকে কাজে লাগাতে কিষাণজিকে কিন্তু নেতৃত্ব দিয়ে পাঠানো হয়, এবং কিষাণজির সঙ্গে তুমি কিষাণজিকে ডিকটেটর বলতে পারো, জল্লাদ বলতে পারো, কিন্তু কিষাণজি কিন্তু মাওয়িস্ট মুভমেন্টটাকে ওয়েস্টবেঙ্গলে একটা অন্য ধারায় নিয়ে চলে গিয়েছিল, যেটাতে বহু মানুষ ওটাতে একত্রিত হয়ে গিয়েছিল। সেইটাকেই ওরা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের যে জায়গাতে জল জমি এই যে সমস্যাগুলো, সেইগুলোকে ধরে তারা আন্দোলন শুরু করলো। তার প্রথম উদাহরণ ওরা পেয়ে গেল একদম হাতে গরম যেটা বলা যায়, সেটা হচ্ছে একটা নন্দীগ্রাম আর একটা হলো সিঙ্গুর। এই দুটো কিন্তু মাওবাদীদের এখানে বেসটাকে শক্তিশালী করে দিল। ফলে কি হলো, লালগড়ে যেহেতু এখানে তৈরি ছিল একটা জায়গা, ওইখানে যেহেতু সিপিএম এর একটা অত্যাচার ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ছিল, সেইটাকে ওরা কাজে লাগালো, প্লাস অনুন্নয়নকে কাজে লাগলো। এই সব মিলিয়ে যে ককটেলটা তৈরি হলো, সেইটাকেই কিন্তু ক্যাশ করে মাওবাদীরা তাদের জমিটাকে এত শক্তিশালী করে ফেলে ওয়েস্ট বেঙ্গলে আবার নতুন করে। এবার লালগড়ে যে মুভমেন্ট তৈরি হলো, তার আগে আরেকটা জিনিস বলি, কিষাণজি সম্পর্কে অনেক ন্যাশনাল মিডিয়া বলছে সুগার কোটেড অ্যান্ড রুথলেস, মানে অসম্ভব মিষ্টভাষী ইঞ্জিনিয়ার ছিলেন, সেই সব কারণে শিক্ষিত, মার্জিত, কিন্তু ভয়ঙ্কর রুথলেস। এটা নিয়ে আমি তোমার সঙ্গে পরবর্তী পর্যায়ে কথা বলবো। আমাকে তুমি বলো, মোটামুটি 2008-এর 2 নভেম্বর কি এই যে মার্ডার হলো, এরপর থেকে কি লালগড়ের আন্দোলনটা আরো বেশি দানা বেঁধেছিল, না তার আগে থেকেই লালগড় তৈরি হচ্ছে, লালগড় ফুটতে আরম্ভ করেছে? না, যেটার উদাহরণ দিলে সেখানে বুদ্ধবাবুর কনভয়ের উপর অ্যাটাকটা হয়েছিল। না, বুদ্ধবাবুর কনভয়ের উপর অ্যাটাকটা হয়েছিল শালবনী থেকে ফেরার পথে। তার আগে ওরা বেসটা তৈরি করেছিল। কিষাণজি, আমি যতদূর জানি 99-2000 সাল থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঘাঁটি গেড়েছিলেন। তিনি কখনো বিমলদা নাম নিয়েছেন, কখনো তিনি সূর্য নাম নিয়েছেন, কখনো তিনি অন্যান্য নাম নিয়েছেন, নিয়ে আলটিমেটলি উনি কিষাণজি ফর্মে কখন এলেন, যখন উনি বুঝলেন যে আন্দোলনটা আমার গ্রিপে চলে এসেছে, এখানকার পুরো এলাকাটা আমার গ্রিপে চলে এসেছে, জঙ্গলমহল, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয়, ঝাড়গ্রাম এখন না হয় আলাদা জেলা হয়েছে, তখন একসঙ্গেই ছিল। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, টোটাল যে জঙ্গলমহল এলাকাটা, সেটা যখন তার গ্রিপে চলে এসছে, তখন সে আসল তাসটা খেলে সাধারণ মানুষ, ওইখানকার যারা জনসাধারণ বা যারা নাগরিক, তাদেরকে এই আন্দোলনে যুক্ত করতে পারলেন। সব ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ওরা কি জোর করে এনেছিল, ভয়ে এনেছিল, নাকি তারা স্বেচ্ছায় এসেছিল? মানে ভয়ে না স্বেচ্ছা, সেই প্রশ্নটা দীর্ঘদিন ধরে ছিল।
আমার মতে সেটা হচ্ছে প্রথম দিকে ভয় তো খানিকটা ওদের ছিলই, ভয় যে পেত না এমন তো সেটাও অস্বীকার করা আমাদের কোনো জায়গা নেই, কিন্তু এই যে অনুন্নয়ন, এই যে বঞ্চনা, এই যে অত্যাচার, সিপিএম এর এক শ্রেণীর নেতা গ্রাসরুটে যারা নিজেদের কি বলবো তারাই সব কিছু, মানে তারাই ওই ছোট ছোট পকেটে নিজেদের স্বঘোষিত মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়ালেন, তাদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ রুখে দাঁড়ালো। তারা মনে করলো যে মাওয়িস্টটাই পারে এদের হাত থেকে আমাদের বাঁচাতে। কেন পারে? তার কারণ যেই লোকটাকে ধরো একটা পাড়ার প্রত্যেকে ঘৃণা করছে, তাকে পছন্দ করে না, লোকটা অত্যাচারী, সেই লোকটাকে গিয়ে মাওবাদীরা মেরে দিল। আবার প্রশ্ন আসতে পারে যে এই মারাটা কি ঠিক? আমাদের দেশে তো আইন ছিল। আমি একমত, আইনের মধ্য দিয়ে মাওবাদীরা যাওয়া উচিত ছিল, এবং মাওবাদীরা তখন যে সেই নেতাটাকে মেরেছে তার ফল হিসেবে কিন্তু দেখা গেল পরবর্তীকালে মাওবাদীরাও সাজা পেল, খুব দ্রুত সংগঠনটা এখান থেকে মুছে গেল এবং প্রায় অস্তিত্বহীন হয়ে পড়লো ওই ভুলগুলোর কারণে, যে আমরাই আদালত, আমরাই বিচারক, আমরাই বিচার করবো যে কে দোষী কে দোষী নয়, সেই শাস্তিটা আমরাই দেবো। দিতে গিয়ে তারা এমন কিছু ভুল করলো যেটা পরবর্তীকালে বুমেরাং হয়ে গেল তাদের জন্য। আচ্ছা, জনসাধারণের কমিটি যখন প্রথম আন্দোলন করা শুরু করছে এবং তোমরা ইন্টারঅ্যাক্ট করছো, তখন ওদের মোটামুটিভাবে যে দুজন নেতার কথা আমরা জানতে পারছি, একজন সিধু সোরেন আর একজন তখনকার নাম সাংরাই টুডু, পরবর্তীকালে যার নাম বিকাশ। তো বেসিক্যালি আমরা কিন্তু অনেক বেশি নাম জেনেছি, অনেক বেশি করে আলোচনা করেছি ছত্রধর মাহাতোর কথা। সিধু সোরেন বা সাংরাইয়ের বদলে ছত্রধরের এই উত্থান কিভাবে ঘটলো? তো সাংরাই টুডু মানে মনসারাম মুর্মু ওর নাম, সাংরাই আমরা ওর নাম জানতাম সাংরাই যখন আন্দোলনটা শুরু হচ্ছে, এবং অত্যন্ত রুড টাইপের নেতা ছিল, অত্যন্ত রুড। আমি তোমাকে একটা গল্প বলি, সেটা হচ্ছে যে ওখানে একটা ঘটনা ঘটেছিল ওই সময়, খাস জঙ্গল বলে একটি জায়গা আছে, খাস জঙ্গল বলে জায়গা আছে, সেটা হচ্ছে লালগড় বেলপাহাড়ি থেকে খানিকটা এগিয়ে গেলে রামগড়ের আগে ওই দিকটাতে খাস জঙ্গল বলে একটি জায়গা আছে। সেখানে সিপিএমের নন্দদুলাল পাল বলে একজনকে মার্ডার করা হয়। সেদিন আমি ওখানে, যখন মার্ডার করা হয় সেদিন আমি ওখানে, আমরা গিয়ে কাভার করে ফিরেছি। ফিরে পরের দিন ওর বডি নিয়ে 2রা ফেব্রুয়ারি, হ্যাঁ 2রা ফেব্রুয়ারি তখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। উল্টো দিক থেকে সিপিএম এর 3-4টে কনভয় করে, ওদেরও সশস্ত্র বাহিনী তাতে ছিল, তারা ওইখান দিয়ে ঢুকছিল। এই সময় জনসাধারণের কমিটির কিছু লোক তারা গিয়ে ওইখানে ওদেরকে বাধা দেয় যে গ্রামে বডি নিয়ে ঢুকতে দেবে না। আবার আমি বলছি যে এইটা সমর্থন আমরা করি বা না করি তাতে কিছু, আমি ম্যাটার অফ ফ্যাক্টটা বলছি, তাতে আমাদের কারো সাপোর্ট বা কোনো কিছু এটা ডিসক্লেমারের মতো দেওয়া দরকার, যে কারণ অনেকে ভেবে নিতে পারেন যে আমরা সাপোর্ট করছি, ব্যাপারটা তারা, ঘটনা যেটা হয়েছিল যে তখন তাদের বাধা দেয়, তখন সিপিএমের যে সশস্ত্র বাহিনী তারা কিন্তু এলোপাথারি গুলি চালায় ওখানে, তাতে সম্ভবত 4 জন মারা গিয়েছিল। এবং আমরা তখন ছোট পেলিয়া গ্রামে, আমরা তখন বড় পেলিয়াতে আমি, ছত্রধর মাহাতো এবং আমাদের যে ক্যামেরাম্যান ছিলেন তখন তারা, বিশ্বজিৎ সম্ভবত আমাদের সঙ্গে ছিল সেদিন, তো বিশ্বজিৎ অথবা অঞ্জন ছিল। আমরা খবর পেয়ে ওখানে যাই, গিয়ে দেখি পুরো গ্রাম ফাঁকা হয়ে গেছে, পাশে একটা লোক কাতরাচ্ছে শুয়ে, আমরা তো বুঝতে পারিনি কে লোকটাকে। যখন আমরা উল্টো দিকে মুড়িয়েছি তখন দেখলাম লোকটা পেট থেকে পুরো সমস্ত কিছু বেরিয়ে চলে এসছে। আমাদের ড্রাইভারের থেকে জল নিয়ে তখন আমরা জলটা ওখানে খাওয়াই লোকটি, এবং খাওয়ানোর পর মানে খারাপও লাগছে যে আমাদের সামনে লোকটি মারা গেল আর কি, মানে আমার চোখের সামনে দেখতে পেলাম লোকটি মারা গেছে। তারপরে আরও আমাদের ওখানকার যে রিপোর্টার ছিল অমিতাভ রথ, সেও আশেপাশে বাড়িগুলো দেখছে, কারণ গ্রামের কোনো বাড়িতে আর কোনো লোক নেই, ফাঁকা হয়ে গেছে। গিয়ে দেখলে একটি বাড়ির উঠোনে একজন পড়ে আছেন, তারও পেট ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে, তারও পেট থেকে বেরিয়ে গেছে সব। এইবার ওইটা দেখে আমরা তখন এইদিকে দৌড়োদৌড়ি করতে থাকি, হঠাৎ আমরা দেখি দূরে জঙ্গলের মধ্যে না প্রচুর লোক জমায়েত হচ্ছে এবং সব তীর ধনুক নিয়ে। এবার আমরা একটু ভয় পেয়েছি, আমরা ওখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে ওখানে বাইক চালিয়ে প্রথম ঢুকলো সিধু সোরেন, তার কিছুক্ষণ পরে বিকাশ ঢুকলো, মানে তখন আমরা জেনে গেছি যে মনসারাম হেমব্রম বিকাশ হয়ে গেছে। এবং তার আগেও এক পোস্ত আমাদের ছবি তোলা নিয়ে সে আমাদের বাধা দিয়েছিল, ঝামেলা হয়েছিল, এটা আমি কিষাণজির কাছে তার নামে ওর নামে কমপ্লেনও করি। তারপর কিষাণজি আমাদের মধ্যে কথা বলিয়ে দেয়, আবার আমাদের কথাবার্তা শুরু হয়ে যায়। তো তখন বিকাশ ঢুকে ওই বডি, তখন ওই সব লোকগুলোকে এনে রাস্তার উপর রাখা হয়েছে, এবং খাস জঙ্গলে মেন রোড যেটা সেখানে রাখা হয়েছে। তো হঠাৎ বিকাশ আমাকে বলে যে একটা কাজ করতে হবে, আপনাদের গাড়িটা দিতে হবে, সেটা হচ্ছে এদেরকে নিয়ে যেতে হবে মেদিনীপুর হাসপাতালে, মেডিকেল কলেজে। তো দেখো এই জিনিসগুলো যখন হয়, আমার তো সচেতনভাবে এইটা মনে কাজ করছে যে আমি যখন এই লোকগুলোকে, আমি বুঝেই গেছি যে লোকগুলো মারা গেছে, আমাদের সামনেই তো মারা গেছে, এবার ওকে তো বোঝানো যাবে না যেহেতু ওইখানে অনেক লোক আছে। তো আমি তখন বলি যে আমাদের তাহলে করতে, আমাকে লাইভ করতে দিতে হবে।
লাইভ না করতে, কারণ আমি চাইছিলাম একটা কোনো ডকুমেন্ট রাখতে যাতে পুলিশ বা প্রশাসন বুঝতে পারে যে আমি ওদের পক্ষে নেই, আমি মানবিকতার স্বার্থে ওদেরকে এই গাড়িটা আমার ব্যবহার করতে দিয়েছি। এবার যখন করা হলো, গাড়িটা গেল, ড্রাইভার তো ভয় পেয়ে গেছে, যাই হোক আমরা 3 জনকে গাড়িতে তুলে দিলাম, ড্রাইভার নিয়ে গেল নিজের দায়িত্বে মেদিনীপুর মেডিকেল কলেজে, ওইখানে গিয়ে তো ব্রড ডেড হয়ে গেছে, তারপরে তো নানা আইনি ঝামেলা ওগুলো সামলাতে হয়েছে। এইখানে কি হলো, বিকাশ আমাদের বলে যখন হয়ে গেছে ওটা পাঠিয়ে দিলাম, এবার আমি বললাম যে বিকাশ গাড়ি এলে তাহলে কিন্তু আমরা বেরিয়ে যাবো। বললো না, আপনাদের গাড়িও আসতে দেবো না, আমরা আপনাকে এখানে বেরোতেও দেবো না। এবার ততক্ষণে রাস্তা কাটা ওরা শুরু করে দিয়েছে চারিদিকে, বিভিন্ন জায়গায় ওই রাস্তা কেটে গাছ ফেলে দিয়েছে। আমাদের ওবি ভ্যানটা ওই স্পটে চলে এসেছে, আমি ডেকে নিয়েছি লাইভ করবো বলে, লাইভ আমাদের হয়েছে, আমাদের আটকে রেখে দিল ওখানে। আমি তখন বিকাশকে বললাম যে এইরকম তো কথা ছিল না, সেটা হচ্ছে আমাদের তাহলে একটা গাড়ির ব্যবস্থা করে দাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি সে সোজা ঝাড়গ্রাম চলে যাবে, আমরা এখান দিয়ে চলে যাবো। বিকাশ সেটা মানতে রাজি না, না আপনাদের এখানে আটকায় রাখবো। আর বলো কিছু কেন? হঠাৎ করে সিধু এসে বললো না অত কৈফিয়ত দেওয়া যাবে না, আমরা এখন থেকে যা যা করবো প্রত্যেকটা জিনিস আপনাকে এখান থেকে লাইভ করতে হবে। এবার মাথায় রাখো, একটা টিভি চ্যানেলে একটা খবর যখন হয়, পুরো স্লটটা তো কোনোদিন একটা খবরের ভিত্তিতে বা আমার মর্জি মতো এখানে চলবে না। ওরা কি করলো, ওইখানে অন্তত 5,000 লোক জোগাড় করে দিল, যে 5,000 লোক আমাদের ঘিরে ধরলো, যে একদম তীর ধনুক নিয়ে, যে না এখান থেকে এদের বেরোতে দেওয়া হবে না। প্রত্যেকে, আমি বলছি বিকাশ আমাকে চেনে, সিধু আমাকে চেনে, কারণ তার আগের থেকে আমি দীর্ঘদিন ওখানে যাতায়াত করছি, খুবই ভালো জানা, বাড়ি কোথাও কলকাতা সেটাও ওরা জানে। আমাকে বেরোতে দেবে না, আমার ক্যামেরাম্যান এবং অভিভ্যানকে আটকে রেখে দিয়েছে। আমি মরিয়া হয়ে তখন বললাম যে অভিভ্যানটা তো বাঁচাতে হবে, অত দামি। আমি বললাম যে আমার অভিতে না তেল নেই, আমার অভি তুমি যে বলছো লাইভ করবে, লাইভ করা তো তেল নেই। এবার তখন ওরা বললো যে না একটা কাজ কর, তেল নেই তো কি হচ্ছে, আমরা এনে দিচ্ছি বলে সামনে একটা পেট্রোল পাম্প ছিল, ওই পেট্রোল পাম্প বেচারা পেট্রোল পাম্পটা উঠেই গেল পরবর্তীকালে। সেটা হচ্ছে তার ওইখানে গিয়ে দুজন ড্রাম নিয়ে গেল, তেল নিয়েছে বলে এই তেল ভরুন, এক্ষুনি লাইভ, তেল দিয়ে তারপর লাইভ করতে হবে। কি লাইভ করা, সেটা হচ্ছে আরও বিপজ্জনক, সেটা হচ্ছে ততক্ষণে সন্ধ্যা হয়ে এসছে। এবার ওই সময়তে জনসাধারণের কমিটি পুলিশ বয়কটের ডাক দিয়েছিল ওখানে, ফলে ওইখান দিয়ে কোনো পুলিশ ঢুকতেও পারতো না, যাতায়াতও করতে পারতো না। হঠাৎ করে আমরা দেখলাম যে একটা পুলিশের গাড়ি কোনোভাবে ভুল করে, একটা ভ্যান, প্রিজন ভ্যানের মতো, তাতে প্রচুর ফোর্স ছিল আর কি, মানে প্রায় 15-20 জন ছিল, তাদের হাতেও আর্মস ছিল, তারা ভুল করে ওই পথে ঢুকে গেছে। এবার যেই ভুল করে ঢুকেছে, হঠাৎ করে ওরা দেখলাম পুরো তীর ধনুক নিয়ে ওইখানে পুলিশের গাড়ি লক্ষ্য করে মারছে ওইখানে। এবার পুলিশের পেছনের দরজাটা ওরা খুলে দিয়ে আর্মস নিয়ে ওরা রেডি হয়েছে। আমরা দেখলাম যে আজকে শেষ, আজকে কিছু করার নেই। আমি অমিতাভ দৌড়ে গিয়ে জঙ্গলের মধ্যে একদম সোজা মাটিতে শুয়ে পড়লাম গিয়ে। এবার পালিয়ে হয়ে আছি, কিছুক্ষণ পরে পুলিশের ভ্যানটা, ততক্ষণ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে ওখানে, পুলিশের ভ্যানটা কিছুক্ষণ গিয়ে আমরা বুঝতে পারলাম না পুলিশের ভ্যানটা কোথায়। এইবার আমাদের তো আবার ফিরে আসতে হবে অভি ভ্যানের কাছে। আমরা যখন ফিরে এসেছি, বিকাশ এবং সিধুর নেতৃত্বে আমাদের বলা হলো যে না একটা কাজ করুন, আপনারা ওই অন্ধকারের মধ্যে গিয়ে দেখে আসুন যে পুলিশের ভ্যানটা আছে কিনা, না আমরা ওদের ভ্যানটা জ্বালাবো, আপনাদের ওটা লাইভ করতে হবে, আপনারা দেখে আসুন, নাহলে আপনাদের এখানে জ্বালিয়ে দেবো। মানে পুলিশও তো তোমাদের ওদের লোক ভেবে এনকাউন্টার করে দিল। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, পুলিশের পক্ষে বোঝা সম্ভব না যে আমরা সাংবাদিক না জনসাধারণ কমিটির লোক। এইবার আমাদের তখন মানে প্রাণ ভয়ে যা খুশি মানুষ মানে প্রাণ বাঁচাতে যা খুশি করে। এইবার আমি আর অঞ্জন ক্যামেরাম্যান, অমিতাভ আর অলোক বলে একজন ছিল, তারা 4 জন এবার বললো যে না আপনারা যান, গিয়ে ওদের জিজ্ঞেস করে আসুন যে ওরা যাবে কিনা, ওরা যদি 5 মিনিটের মধ্যে না যায় তাহলে কিন্তু আমরা ওদের একদম ওদের লোকজন শুদ্ধ আগুন লাগিয়ে দেবো। আমরা বিশ্বাস করবো, মানে তখন মানে ভাই আমাদের যেটাকে বলা হয় ডিঙ্কি লাইট বলা হয়, ক্যামেরা ডিঙ্কি জ্বালিয়ে আমরা এই দিক থেকে প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে চিৎকার করছি যে দাদা আমাদের গুলি করবেন না, আমরা সাংবাদিক, আমাদের কোনো দোষ নেই, আমাদের এরা হচ্ছে বলছে যে যাওয়ার জন্য আমরা যাচ্ছি বলে চিৎকার করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি, বলে হাত তুলে আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে আমরা ওই পাশে দেখলাম প্রথমে পুলিশ কয়েকজন আছে, তো পুলিশ আমাদের বলছে আপনারা এইদিকে এসছেন কেন, আমরা দেখুন আমরা বাধ্য ওই দিকে আমাদের যেতে দিচ্ছে না, বলে তাহলে আপনারা আমাদের সঙ্গে চলুন, আমরা এদিকে বেরিয়ে আমাদের তো অভি আটকে থাকবে তাহলে। বললো তাহলে কি করে, আপনার ফিরে আমরা দাদা আপনারা চলে যান, তার কারণ হচ্ছে এরা কিন্তু আপনাদের গাড়ি জ্বালিয়ে দেবে যা আমাদের বলেছে, মানে আমি আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা এখানে ঢুকলেন কেন? বললো আরে আমরা তো জানি না এখানে পুলিশ বয়কট চলছে, ড্রাইভার বুঝতে পারিনি, সে শর্টকাট যাবে বলে ওইখানে গোয়ালতরে যাবো আমরা, এই রাস্তায় ভুল করে ঢুকিয়ে দিয়েছে গাড়ি। আমরা অন্ধকার হচ্ছে, আপনার অন্ধকারের সুযোগ নিয়ে বেরিয়ে যান, নাহলে কিন্তু ঝামেলা হবে। এইবার তো পুলিশের গাড়ি, এবার আমরা এসেছি এই পাশে, তখন আমাকে যে আবার আমরা এই পাশে এসেছি, এসে সিধু আর বিকাশ দাঁড়িয়ে আছে, বলছি যে এরকম যে ওখানে তো পুলিশের গাড়িটা আছে, বলে এইবার আমরা জ্বালাবো, আমরা আপনারা এটা লাইভ করতে হবে, রেডি করো সব। এবার আমি জানি যে আমি যেহেতু ওদের বলে এসেছি ওরা বেরিয়ে যাবে, এরা রেডি করে গেলে ওইখানে কিছু পাবে না, আমি তো জানি কি বলে এসেছি। বললাম যে হ্যাঁ ওরা এখনো বসে আছে, ওরা ভয় পাচ্ছে, এরা কিন্তু তখন একদম আপনি রেডি হয়ে বসে আছে পুলিশ, যে ওরা এলেই গুলি চালিয়ে দেবে, এবং গুলি চালানোর সময় তো দেখতে যাবে না কে সাংবাদিক আছে কে আছে, অন্ধকারের মধ্যে গুলি চালাবে।
এবার আমরা একটু সাইডে দাঁড়ালাম, আমি তো মনে মনে জানি যে সম্ভবত চলে গেছে। কিছুক্ষণ পরে ওরা সব সরঞ্জাম নিয়ে ফিরে বললো ওবি চালু করুন, ওবি ইয়ে করা হলো। আমি অফিসে মানে কাতর স্বরে বললাম যে দেখো এটা লাইভ করতে হবে, নাহলে আমরা কেউ বেরোতে পারবো না এখানে, আমাদেরই হয়তো জ্বালিয়ে দেবে আজকে। এবার কিছুক্ষণ ওবি টবি রেডি হলো, হওয়ার পরে আমরা ওই পাশে, ওরা যখন ওই পাশে গেল গিয়ে দেখলো ততক্ষণে পুলিশের গাড়িটা অন্ধকারে লাইট ফাইট নিয়ে ওরা বেরিয়ে গেছে। হঠাৎ করে ওদের মনে হলো যে এই যে সিপিএম এর যে বাহিনীটা ওইখানে এসেছিল, তারা তো পালানোর সময় বডি শুদ্ধ গাড়ি রেখে ওখানে চলে গেছে। ওরা তো দেখে ওই বডিগুলোকে ওরা ওইখান থেকে নামিয়েছে, নন্দলাল পালের যে বডি, ওর বডি নামিয়ে বাদ বাকি ওই গাড়িগুলোতে ওইখানে আগুন জ্বালিয়ে দিল। দিয়ে এইবার বললো এইটাকে লাইভ করতে হবে। এইবার আমরা ওইখানে দাঁড়িয়ে ওটাকে লাইভ করলাম। অফিসে আবার আমি ফোন করে বললাম ওটা লাইভ করতেই হবে, অন্তত 30 সেকেন্ডের জন্য হলেও দেখাও, কারণ ওদের বিভিন্ন জায়গায় লোক বসে আছে, তারা দেখে খবর দেবে, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ছাড়বে। এবার গাড়ি জ্বালানো হলো, এখানে গাড়ি জ্বললো, গাড়ি জ্বালার পর তারপরে আমাদের প্রায় আধ ঘন্টা এখানে আটকে রেখে এবার দু দলে ভাগ হয়ে গেলে, এক দল বলছে যে আমাদের পেটাবে, কেন কারণ নেই জানি না, আরেক দল বললো যে না মারা ঠিক হবে না। দেখা গেল বিকাশ কিন্তু আমাদের পক্ষ নিল না। আমি বিকাশকে বারবার বলছিলাম যে তোমার কথা অনুযায়ী কিন্তু আমি গাড়িটা করে তোমাদের লোক পাঠিয়েছি, যতদিন তখন খবর চলে এসেছে যে 3 জনই মারা গেছে, যে 3 জনকে গাড়িতে তোলা হয়েছিল। তো তখন হচ্ছে বলে যে না আমি জানি এটা গ্রামবাসীদের সঙ্গে আপনারা বুঝে নিন। এই হচ্ছে বিকাশ ছিল। ফলে ও কি বলবো যে ও নেতা হওয়ার মেটেরিয়াল নয়, ও হচ্ছে একটা কি বলবো এই সব লোকদের কারণেই তো মাওবাদী আন্দোলনের প্রতি লোকে এত বীতশ্রদ্ধ হয়ে গেল এবং আন্দোলনটা শেষ হয়ে গেল। আমি একটা উদাহরণ দিলাম যে এই এত কিছু করার পরেও সে কিন্তু আমাদেরও মানে বিপদে ফেলে দিয়েছিল। তারপর আধ ঘন্টা পরে ওইখানকার গ্রামবাসীদের কয়েকজন চেনা ছিল, তারা আমাদের বললো না এদের কোনো দোষ নেই, দাদা তো রোজই আসে, চলো বলে আমাদের তারপরে গ্রামের ভেতর দিয়ে অন্য রাস্তা দিয়ে বার করে দিয়েছে। তাই আমি বলতে যাচ্ছি এই কারণে যে বিকাশের হচ্ছে এই মেন্টালিটি ছিল। এই তো হলো বিকাশ এবং তার চরিত্র। ছত্রধর মাহাতোকে কি করে পেলে? ছত্রধর মাহাতোটা অদ্ভুত। ছত্রধর মাহাতো হচ্ছে ওদের যখন আন্দোলনটা শুরু হলো নভেম্বর মাসে, তখন ওরা একটা কমিটি ফর্ম করলো, পুলিশ সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি। সেটা কাটা পাহাড়ির যে মাঠটা, তার পেছন দিকে একটা জঙ্গল আছে, সেইখানে করা হলো। সেখানে কিছু টপ মাওয়িস্ট লিডাররা এসেছিল, আমরা তখন যেহেতু তাদের চিনতাম না, পরে আমরা জানিও না কে কে এসেছিল। ওদের যে কমিটি ঘোষণা করা হলো সেই কমিটিতে কিন্তু ছত্রধর মাহাতো নামই ছিল না। যে লিস্টটা আমাদের দেওয়া হলো, সেখানে নাম ছিল হচ্ছে সম্পাদক ছিল সিধু সোরেন, আর সভাপতি পদে ছিল হচ্ছে লালমোহন টুডু, যাকে পরে এনকাউন্টারে মারা হয়। সেটা ওই এনকাউন্টারটার আমি পক্ষে নই, কারণ যেটা বলা হয়েছিল সেটা লালমোহন টুডুর পক্ষে করা সম্ভব না, যেই যুক্তিটা দেওয়া হয়েছিল তাকে মারার জন্য। এবার সিধু সোরেন কি হয়, এবং পরের দিন আমাদের স্টেটমেন্ট দরকার যে কে বিবৃতি দেবে। তো আমি সিধু সোরেনের কাছে যা পরের দিন সকালবেলা আমরা যথারীতি হাজির হই, আমি ছিলাম এবং টেলিগ্রাফের প্রণব মণ্ডল দুজন এখানে হাজির ছিলাম। গিয়ে আমরা সিধুর সঙ্গে কথা বলতে চাই। সিধু তো দেখছি ওই যে তোমাকে বললাম যে বিকাশ সিধু প্রায় একই গোত্রে। সিধু তো না কথা বলবে, সে আমাদের মানে রিপোর্টারদের সে ওখানে তার চাকর বাকর ভেবে ফেলেছে আর কি, ব্যাপারটা তাই। আপনারা ওয়েট করুন আমার জন্য, আমরা দাঁড়িয়ে আছি। ও দেখলাম এরকম একটা খোঁচা মতো জিনিস নিয়ে সে হচ্ছে ইঁদুর মারতে বেরিয়েছে। ওদের মধ্যে ইঁদুর ওটা খুব স্বাভাবিক, ইঁদুর খায় এবং টেকনিকটা দেখাচ্ছে। আপনারা ধরুন আমরা তো ওগুলো পারি না, মানে একটা তোমার ধান ক্ষেতের মধ্যে না অনেক গর্ত থাকে, ওই গর্ত ওরা ঠিক জানে যে কোন কোন গর্ত আছে। ওই খোঁচা মতো তীরের মতো কিছু জিনিস থাকে, লোহার খোঁচা, ওইগুলো ওর মধ্যে ঢুকিয়ে দেয় ভেতরে। ঢুকিয়ে ওটা টেনে বার করে সঙ্গে কিন্তু একটা ইঁদুর চলে আসে। ও তাই? হ্যাঁ, অদ্ভুত। এটা এনে তারপরে ওগুলোকে ছাল গরম জলে ইয়ে করে ওরা খায়, মানে ওদের মধ্যে ওটা আছে। ও আমাদের 1 ঘন্টা নিজে ওরকম ধরলো, আমাদের দিয়ে ট্রাই করালো, আমরা তো যথারীতি ব্যর্থ হলাম। তোমাদের দিয়ে করাচ্ছে করতে হবে, তো আমরা কি করে করবো, এটা সম্ভব কোনোদিন? আমরা তো না ওইভাবে কোনোদিন করেছি, না পারবো ওটা করতে। যাই হোক, আমরা তো ওখানে পারলাম না, ফেল করলাম। ও বললো না আপনাদের দাঁড়িয়ে থাকতে, আমি এখন যাবো বাড়িতে, রান্না করবো, খাবো, তারপরে আসবো, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি দেখলাম আরে এ তো লাট সাহেব, তো মাওয়িস্ট আন্দোলন করতে নেমেছে নাকি ও অন্য কিছু করতে নেমেছে। তা আমি তো নিজেকে সেলিব্রিটি ভাবছি নাকি। আমরা দাঁড়িয়ে আছি, ওখানে ঘোরাঘুরি করছি। তো তখন ওইখানে এবার আমরা ফিরে এসে আমরা হচ্ছে বড় পেলিয়াতে, ওখানে একটা বড় গাছের ওইখানে দাঁড়িয়ে আছি। তো দূরে একজন লোক, কালো মতো লোক, কথা বলছিল। তো প্রথম আমাকে প্রণব বলে যে ওই ভদ্রলোকের নাম হচ্ছে ছত্রধর মাহাতো, ও হচ্ছে শশধর মাহাতো, আমরা নাম শুনেছিলাম, মাওয়িস্ট লিডার, তার দাদা। তো আমরা বললাম তাই নাকি? বললো হ্যাঁ।
আমরা যত গিয়ে কথা বলি, এবার গিয়ে ওনার সঙ্গে কথা বলে 2 মিনিট কথা বলে দেখলাম লোকটা বেশ কনভিন্স কথা, মানে কথাবার্তা বলতে পারে আর কি, মানে ওর নলেজটা আছে পলিটিক্সের, যে কিভাবে কথা বলতে হয়, স্টেটমেন্টও খুব পরিষ্কার করতে পরিষ্কার দেয়। তখন আমরা বলি আপনি কথা বলবেন, তো বললো যে না আমি তো কমিটির তরফে কথা বলতে পারবো না। কেন? বললো আমি ইয়ে নেই। আমি তখন কলকাতা আমাদের একজন কন্ট্যাক্ট ছিল, তাকে এখন উনি যেহেতু বেল পেয়ে বাইরে আছেন, ফলে ওনার নামটা বলে আমি অস্বস্তি বাড়াতে চাইছি না, তাকে ফোন করি। তিনি বললেন যে আপনাদের যদি মনে হয় মানে দেখুন শুধু এরকম অসভ্য ব্যবহার করছে, মানে এটা তো কোনো কিছু, মানে একজনের জন্য আমি দাঁড়িয়ে থাকবো। তো বললো যে এরকম ঠিক আছে আপনার তাহলে ও স্টেটমেন্ট নিয়ে ও যদি বলতে পারে দেখুন। দেখলাম দুর্দান্ত বললো সত্যধর মাহাতো, খুব ভালো, মানে গুছিয়ে পুরো ব্যাপারটা বললেন। বলার পরে অফিসে ক্যাসেট পাঠানো, অফিস জানতে চাইলো যে এই ভদ্রলোক কে। আমি তো বলতে পারছি না কে ভদ্রলোক, তো কোনো পোস্ট নেই। তো আমি আবার ওই কন্ট্যাক্টে ফোন করলাম, তিনি বললেন যে আপনারা এটা করে দিন না, এটা খুশি মতো। তখন আমরা এখানে বললাম ঠিক আছে তাহলে এই হচ্ছে জনসাধারণ কমিটির মুখপাত্র, ঠিক আছে। এবার ওই মুখপাত্র থেকে ওই সেদিন আমাদের দেখানো হলো সারাদিন টিভিতে, তখন আমি স্টার আনন্দে ছিলাম, ওইখানে দেখানো হলো, টেলিগ্রাফের কোড বেরোলো। তারপরে ওখানে চ্যানেল 10 বলে চ্যানেল ছিল তখন, ওইখানকার দেবেন দেবারি, ও লোকাল জার্নালিস্ট ছিল, ও রাত্রেবেলা ওকে নিয়ে লাইভ করালো, করে ওইটা 3-4টে চ্যানেল বা কাগজে বেরোনোর পর এটা এস্টাবলিশ হয়ে গেল যে ছত্রধর মাহাতো হচ্ছে ওদের মুখপাত্র। অফিসিয়াল কিন্তু ওর কোনো পোস্ট ছিল না। এইবার তারপর 2 দিন পরে ওইখানে একজন ডিএম ছিলেন আর এনান ইসরায়েল বলে, উনি পরবর্তীকালে চলে গেছিলেন, উনি খানিকটা হতাশ হয়েই চলে গেছিলেন। উনি খুব উদ্যোগ নিয়েছিলেন আন্দোলনটা থামানোর জন্য। তো ওরা ঠিক করলো যে যেহেতু এই প্রথম দিকে যে ওরা অবস্থান বিক্ষোভ বা এই যে গাছ ফেলে অবরোধ করছে সেটা ওরা তুলে নেবে। তো লালগড় থানাতে একটা চুক্তিপত্রে সাইন করা হবে সরকার পক্ষ এবং এদের হয়ে। তো এদের হয়ে ওইখানে সিধু সোরেনকে নিয়ে গেছে। এবার সিধু সোরেন তো সইও করতে পারছে না। এইবার হচ্ছে যে ওরা বললো যে তাহলে টিপছাপ দাও। এবার সিধু বলছে না আমি টিপছাপও দেবো না। এবার তো ইসরায়েল তো খেপে গেল যে আরে এইভাবে হয় নাকি। আমি তখন বাইরে বেরিয়ে আবার সে কন্ট্যাক্টে ফোন করলে বললাম যে আরে কাকে নেতা বানিয়েছেন আপনারা, এ তো না পারছে সই করছে, না সে টিপছাপ দিতে রাজি হবে, হয় আপনারা সমঝোতা করুন নয় করবেন না। এবার তখন ওরা বললো যে ঠিক আছে দেখছি। কিছুক্ষণ পরে দেখা গেল সিধু গিয়ে টিপছাপ দিতে রাজি হলো, হয়ে গেল, মিটে গেল। পরের দিন সকালবেলা দেখলাম যে ছত্রধর মাহাতো আমাকে ফোন করে বলল যে দাদা গতকাল যে সিধু করেছে ওইটা আপনারা খবর করেছেন, ঠিক আছে আর করবে না, আমরা আন্দোলনটা তুলছি না। ওই থেকে ওইটা সম্ভবত খুব যদি ভুল না করি ডিসেম্বর মাসে 8 তারিখ বা 10 তারিখ এরকম একটা ছিল 2008 সালে। তখন থেকে ও আস্তে আস্তে ওরা মোটামুটি সিধু নামেই থাকলো, সিধু সাইড হয়ে গেল, যেহেতু কথা বলতে পারে না। ছত্রধর মাহাতোই পুরোটা মানে এই কথাবার্তা বা অন্যান্য তাত্ত্বিক আলোচনা ছত্রধর করা সামনে আনলো। সিধুকে ওরা মূলত ওদের যে মিলিটারি কমিশন মানে যে স্কোয়াড বা এই যে গণমিলিশিয়া যে তার দায়িত্বটা ওরা ওইখানে শিফট করিয়ে দিল। এবার এই ছত্রধর মাহাতোকে তুমি যখন প্রথম চিনছো তখন ছত্রধর মাহাতোর অর্থনৈতিক অবস্থা কিরকম? খুব খারাপ ছিল। আমি ওর বাড়ি থেকে দুপুরে খেয়েছি, তখন দেখছি একটা মানে ডাল বলতে ওটা হলুদ জল করলে যেরকম হয় ওটাকে ডাল বলছিল, আর কি একটা পাতা সেদ্ধ আর বুলেট সাইজে মানে বুলেটের মতো মনে হচ্ছে আমি বুলেট যাচ্ছে ভেতরে, এইরকম মোটা চাল দিয়ে আমি ভাত খাচ্ছিলাম। একদম ভাঙাচোরা ঘর ছিল, ওই পাতা ইয়ে করতো। তো সেটা আমি দেখেছি এবং ওইখানে ওর কাছে ফোন এলো যে এরকম মানে কেউ একটা টাকা যেতে ওই যেটা পরবর্তীকালে আমরা আরবান নকশাল হিসেবে পরিচিত, এরকম কলকাতা থেকে কোনো ফোন গেল যে টাকা দিতে, ও বললো যে না আমাকে সরাসরি আমি ক্যাশ দেবো না, নেওয়ার প্রবলেম আছে, আপনি আরেকজনের বললো যে ওনাকে আপনি দিন, উনি যা দেবেন সেটা আমি করবো, আরেকজনের কথা বলে দিন। সেইভাবে ছিল এবং অত্যন্ত দরিদ্র, মানে একদম দরিদ্রটা স্পষ্ট ছিল আর কি, যে বাড়ি ঘর ভালো ছিল না, ইয়ে ছিল না। পরবর্তীকালে বলতে বাধ্য হচ্ছি, তার পরবর্তীকালে যত দিন গেল তারপরে তো উনি তৃণমূল নেতাই হয়ে গেলেন। এখন শুধু বাড়িটা গিয়ে একবার আপনি দেখে আসবেন। আমি ছত্রধর আমাকে ব্যক্তিগতভাবে চেনে, হয়তো এটা শুনেও ও বলবে যে চিত্রজিৎদা কেন বলছে এগুলো, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে এইটা আমি ভালোভাবে আমার ভালো লাগেনি আর কি, যে মানে এত বিলাসিতা আমি ইয়ে করি। হ্যাঁ বলতেই পারে যে একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার অধিকার সকলের আছে, কিন্তু ওই এটা না বৈভব এনজয় করছে, এটাই হচ্ছে আমার মানে আপত্তির জায়গা আর কি। বেশ, তুমি একটা কথা তুলে আনলে, সেই কথাটাই ফিরি। লালমোহন টুডুর এনকাউন্টার কিভাবে হয়েছিল এবং কেন মনে হয় ইটস এ ফেক এনকাউন্টার? তোমার মানে কনজেকচার, মানে কেন মনে হয় আর? তার কারণ হচ্ছে লালমোহন টুডু চোখে ভালো দেখতে পারতেন না, ঠিক আছে, বয়স্ক প্রায় 60+ ছিল। এবং লালমোহন টুডুর একটি গল্প বলি, সেটা হচ্ছে এদের দরিদ্রতা কী পর্যায়ে ছিল। আমি আবার বলছি এদের আমি সাপোর্ট করছি না, কিন্তু আমি দারিদ্রতাকে তুলে আনার জন্য বলছি। সেটা হচ্ছে ওইখানে একজন সুনীল বলে একজন মুরগি বিক্রি করতো বড় পেলিয়াতে, সে মুরগি বিক্রি থাকে, তাকে পুলিশ 2-3 বার ধরেছিল এবং মানে নৃশংসতা কোন জায়গায় ছিল যেই কারণে মাওয়িস্টরা সাপোর্ট পেলো, তার জিপটা খুলিয়ে তার মধ্যে একটা টিকটিকি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এইরকম অত্যাচার করার পর তারপর সে বেল পেয়ে পরবর্তীকালে
বেরিয়েছে, ওখানে মুরগির দোকান খুলেছিল এবং ওদের ওইখানে যেটা বলা হতো ওইটাকে মানে একটা বোধহয় বলা হয় ওইখানে দুটো টেকনিক আছে, একটা খালপোষ একটা লোমপোষ, এইভাবে মুরগি কাটা। মানে আমরা যেরকম তাদের মধ্যে মুরগি পুরো এটা কেটে বাদ দিয়ে দিই সেরকম না, ও মুরগির মাথাতে আস্তে এটা হিট করা হতো, মুরগিটা মরে যেত, তারপর এটা গরম জলে চুবিয়ে দিয়ে এটা ফেলে দিয়ে তারপরে ওটা কেটে ওইটা বলা হতো। ও দিনে একটা মুরগি কাটতো 1 কিলো, রাত অবধি সে দেখা যেত সেই মুরগিটা পুরোটাই বিক্রি হয়নি, কেউ হয়তো 200 গ্রাম নিয়ে যাচ্ছে, কেউ 100 গ্রাম নিয়ে যাচ্ছে, কেউ 50 গ্রাম নিয়ে যাচ্ছে, এইভাবে মুরগি বিক্রি হতো। অধিকাংশ দিন আমরা যখন হোটেলে ফিরতাম তখন সুনীল বলতো, দাদা আপনি এটা নিয়ে যান, আমি তখন ওকে টাকা দিয়ে বাদবাকি যে অংশটুকু ছিল নিয়ে যেতাম। এবং সেটাও লালমোহন টুডু প্রায় এসে দেখতাম ওর ছেলে মেয়ে ছিলেন, তখন সম্ভবত মাধ্যমিক দিতেন, এখন হয়তো বড় হয়ে গেছেন। তো লালমোহন টুডু তো দীর্ঘদিন মানে অ্যাবসকন্ডিং হয়ে গেলেন যখন ওরা ঘোষণা করলো, জনসাধারণ কমিটি নিষিদ্ধ ঘোষণা করলো। তো শোনা যায় যে লালমোহন টুডু সেই রাতে বাড়িতে এসেছিলেন, এসে ছেলের পরীক্ষার ব্যাপারে খোঁজখবর নিয়ে উনি চলে যাবেন। এই সময় সামনে কাটাপাহাড়ি যে ক্যাম্প ছিল সেখান থেকে ফোর্স খবর পায়, ফোর্স এসে তাকে জঙ্গলে টেনে নিয়ে যায় এবং সেখানে গুলি করে দেয়। এবং পরে ফোর্স বলে যে উনি পালাতে গিয়ে ওই পালাতে গেছিলেন এবং উনি ওই ক্যাম্প অ্যাটাক করার উদ্দেশ্য ছিল। প্রথম কথা, ওনার এত স্ট্রেংথই ছিল না যে উনি একটা ক্যাম্প অ্যাটাক করতে পারেন। দ্বিতীয়ত উনি ভালো চোখেই দেখতে পারতেন না যে অন্ধকারে ওই রাস্তাতে উনি যাবেন, ওই রকম দুর্গম একটা রাস্তা দিয়ে উনি পালানোর চেষ্টা করবেন। থার্ড হচ্ছে যে ক্যাম্প যেখানে ওর বাড়ি সেখানে হঠাৎ লালমোহন টুডু একা এলো, একা প্ল্যান করলো, একা গিয়ে একটা অ্যাটাক করবে, এটাও বিশ্বাসযোগ্য না। সেইটা ধরে তখন আমি এটাকে কাউন্টার করে খবর করেছিলাম স্টোরি, যে এটা সম্ভব না, আমি ওদের পক্ষে নই, হতেই পারে, তা ওরা খুঁজছিল, কিন্তু এইটা কোনোদিন হতে পারে না যে ও করবে সেই জন্য মারা গেছে। পরে দেখা যায় মাওবাদী নেতা তখন ছিলেন আজাদ, মানে ওদের মুখপাত্র, কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ছিলেন, তাকেও পরবর্তীকালে এনকাউন্টার করা হয় অন্ধ্রর দিকে। তো তিনি আমার স্টোরিটার ভিত্তিতে উনি স্টেটমেন্ট জারি করেছেন যে সারানন্দ যেটা দেখিয়েছে আমরা তার সঙ্গে একমত, এইভাবে কাউকে এনকাউন্টার করা যায় না। কারণ লালমোহন, আমি যে যুক্তিগুলো দিয়েছিলাম সেটা তখন সেটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল যে কেন আমরা করলাম, কিন্তু আমার মনে হয়েছিল ওই দৃষ্টিভঙ্গি থেকে আমি সাপোর্ট করার জন্য না, কিন্তু দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছিল যে ওইটা ঠিক হয়নি, সেই জন্য আমি খবরটা করেছিলাম। তো ফলে লালমোহন টুডু কিন্তু, বাবা লালমোহন টুডুকে অসৎ বলা যাবে না, লালমোহন টুডু পরিবার এখন অত্যন্ত কষ্টে, ওনার বিরাট কোনো সরকারি সুযোগ সুবিধাও নেয়নি, কিন্তু সেই আমলে লালমোহন টুডুকে মারা যেতে হয়েছিল ওইভাবে। এবার তুমি আমাকে বলো, যার সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি আগ্রহ, কোটেশ্বর রাও ওরফে আমাদের কিষাণজির সঙ্গে তোমার প্রথমে বোধহয় একটা ফেলড ইন্টারাকশন হয়েছিল, মানে সুযোগ ছিল কিন্তু তুমি করনি, সেই গল্পটা একটু বড়। এটা হচ্ছে যে আমি লালগড় আন্দোলন কাভার করা শুরু করি হচ্ছে নভেম্বর মাসের শেষ থেকেই। তো তখন আমি যখন যাই কিষাণজিকে আমি নাম শুনেছিলাম, কিন্তু কিষাণজি আমি কে কিরকম দেখতে, তখন তো আর গুগলও ছিল না, চ্যাটজিপিটিও ছিল না যে কারোর ছবি দেখা যায়, আমি কিছু দেখতে পারি, এমন একটা ছবি ধোঁয়াশা যেই ছবিটাতে তুমি না আমি সেটাও বলি না, কিষাণজি বোঝা যাবে না। তো সেইটা দেখে আমি গেছিলাম। টপ লিডারের সঙ্গে, আমি একটা ফুলগাজীর একটা আন্দোলন কাভার করছি, টপ লিডার আমাকে চিনবে না, আমি তার ইন্টারভিউ পাবো না, এটা সাংবাদিক হিসেবে তো একটা সবসময় একটা হীনমন্যতায় ভোগার জায়গা না, যে কিছুই হচ্ছে না। আমি নানাভাবে খোঁজাখুঁজি শুরু করলাম যে তাকে ইন্টারভিউ নেব। এবার একদিন যেই কন্ট্যাক্টে আমি বললাম যে যাকে আমি ফোন করে ছত্রধরে বেঁচলাম, তিনি আমাকে ফোন করে বললেন যে কমরেড সূর্য আপনাকে ইন্টারভিউ দিতে চায়, আমি আপনার কথা বলেছি তাকে, আপনি ওর ইন্টারভিউ নিন, আমি জায়গা আপনাকে বলে দেবো। আমি তখন উত্তুঙ্গা, আমি তখন মাওয়িস্ট, মানে আমি ওইখানে ওই যে হয় না একটা আন্দোলন কাভার করতে করতে এত আন্দোলন আমি সাকসেস পাচ্ছি, সব খবর আগে পাচ্ছি, ব্রেক করছি, ওইটা না কিছু কিছু ক্ষেত্রে একটা মানে বেশি আত্মবিশ্বাস হলে যা হয় ওইটা হচ্ছে পরে বুঝলাম যে মানে ওই যে একটা কথা আছে না যে গিনা ভি জরুরত হ্যায় অকাত কা পাতা চলতা হ্যায়, ওই আমার তাই হয়েছিল যে আমি বলে আমি না সূর্য লেভেলে না আমি করবো না, আপনি আমাকে কিষাণজির ইন্টারভিউ করিয়ে। ও বলে যে আপনি করুন না, একে একে সব হবে না, না দাদা সূর্য লেভেলে নেটা আমি করবো না। এবার তখন ও বললো যে ঠিক আছে। 2-3 দিন পরে দেখছি এনি বাংলার চ্যানেলে সুব্রত রায়, আমার খুব ভালো বন্ধু, সুব্রত যে বিরাট করেছে তা না, কিন্তু কয়েকটা খবর করেছে, ও দেখছি কিষাণজির ইন্টারভিউ দেখাচ্ছে। আমার তো তখন খুব মাথা গরম হয়ে গেছে যে আরে আমি নিজেকে এইরকম মনে করছি, আমি পাচ্ছি না। তখন আমি সেই কন্ট্যাক্টে বললাম যে আরে দাদা আপনাকে আমি বললাম, আমি এতদিন ধরে এখানে পড়ে আছি, কাভার করছি, আপনি আমাকে সুযোগটা দিলেন না। তো বললো আপনি অমুক জায়গায় আসুন। ঠিক আছে, আমি কলকাতা ফিরে গেলাম ধর্মতলার একটি জায়গায়। তখন উনি বললেন যে আরে আপনাকে তো বললাম কমরেড সূর্যের কথা। আমরা হ্যাঁ, বলে কমরেড সূর্যই তো কমরেড কিষাণ। আমি বললাম আরে আপনি তো আমাকে সেটাই বলতে পারতেন যে আপনি কমরেড। বলে আরে আপনি জানেন না ফোন ট্যাপ হচ্ছে, কারণ তার আগে আমরা তখন জেনেছি যে ফোন ট্যাপ হয়, মানে আমার ফোন যে ট্যাপ হচ্ছিল সে তো সরকারি অর্ডারটাই পরে সোমেন দত্ত ইয়েতে বার করেছিল বড় করে। তোমার ফোনও ট্যাপ হতো? হ্যাঁ, ওইটা সরকারি অর্ডারটাই ও বার করে দিয়েছিল, সরকার কিভাবে আমার ফোনটা ট্যাপ করছে। তো সেইটা হচ্ছে যে তখন জেনে গেছি। বললো যে আরে, আমি বললাম দাদা আমি কি করবো, তখন দেখো কম তো ব্যর্থতা বুঝে কপাল চাপড়ানো ছাড়া আর কিছু করার নেই। পরবর্তীকালে
কিষাণজির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়, এবং তার অন্যতম কারণ হচ্ছে কিষাণজি দেখেছে যে 1 নম্বর ওইখানে মাওয়িস্টদের মধ্যে দুটো, যখন তারা আন্দোলন কভার করছিল, দু ধরনের রিপোর্টার ছিল। এক ধরনের রিপোর্টার হচ্ছে যারা পুলিশের খুব সংস্পর্শে থাকতো, পুলিশ অফিসারদের নিয়মিত খবর দেওয়ার চেষ্টা করতো মাওয়িস্ট মুভমেন্ট সম্পর্কে কি হবে। তারা ভাবতো এটা আমার এখনকার ইনভেস্টমেন্ট, পরবর্তীকালে আমি তাদের থেকে পাবো। এটা আমি তার মধ্যে কোনো দোষের কিছু দেখি না। আমার মতো 2-3 জন ছিল, আমি, প্রণব, তারপর হচ্ছে এই অমিতাভ, এরকম কিছু লোক ছিল যারা হচ্ছে মাওয়িস্ট দিকে খবর করতাম। আমরা মনে করতাম যে নিষিদ্ধ সংগঠন হতে পারে, কিন্তু এরা যখন এখন রেলিভেন্ট, যারা এখন যেহেতু এই খবর লোকে দেখতে চাইছে, তাদের ভেতরে খবর দিতে না পারলে আমি সাংবাদিকতা কি করছি? আমাকে সেই খবর তুলে এনে দেখাতে হবে। ভালো ঠিক সেটা পরে লোককে ঠিক করবে। আমরা তো ভোটের জন্য যাচ্ছি না, আমরা খবর করতে গিয়েছি। ফলে আমাদের সঙ্গে পুলিশের রিপোর্টারদের একটা বরাবরের ক্ল্যাশ ছিল, যারা পুলিশের দিকে এবং যারা মাওয়িস্ট দিকের খবর করতো, ক্ল্যাশটা ছিল। আমি জানি কিছু ক্ষেত্রে বিতর্ক তৈরি হয় যে আমরা তাহলে অনেক খবর জানতাম, যে কেন বলিনি পুলিশকে। এইটা তো হতে পারে না যে কিষাণজি কাউকে মার্ডার করতে যাবে, আমাকে বলে যাবে যে শোনো আমি এই লোকটাকে মার্ডার করতে যাচ্ছি, এটা তো হতে পারে না, তো অবাস্তব। সেই খবর উনি আমাকে দিতেন না, সেটা হয়ে যাওয়ার পর উনি বলতেন। আর কিষাণজি বলে একটু রিডলসে কথা বলতে, হ্যাঁ, একটু ধাঁধার মতো কথা বলতে। এবং আমি 2-3টে ক্ষেত্রে আমি বলি, 2-3টে ক্ষেত্রে আমি 2-3 জন আমি যেটা বুঝে গেছিলাম যে এরা এদের মারতে পারে, আমি কিন্তু তাদের না করেছিলাম। তার মধ্যে একজন হচ্ছে দইজুড়ির অমিয় সেনগুপ্ত। তার ক্ষেত্রে আমি না করেছিলাম যে আপনি করবেন না, মানে আমি শুনেছি লোকটা ওইখানে খুব ভালো, করবেন না। কি ঘটনা? অমিয় সেনগুপ্ত এখানকার সিপিএম লিডার ছিল। আমি শুনেছি খুব ভালো, ভদ্র, সভ্য, ভালোভাবে কথা বলেন, কোনো লোকের খারাপ ব্যবহার করেন না। বিরল আর কি যে সে ছিল। আরো হয়তো অনেকের ছিল, আমি তার নামটা শুনেছিলাম বিভিন্ন সোর্সে। ওখানে আমার সঙ্গে যখন কিষাণজির আমি সামনাসামনি 18ই জুন ইন্টারভিউ নিই, তখন আমি কিষাণজিকে বলেছিলাম যে দেখুন, আপনি শুনেছি আমি দইজুড়ির অমিয় সেনগুপ্ত খুব ভালো লোক, তো আপনি ওকে করিয়ে করবেন না, মানে এটা আমার পার্সোনাল থাকলে যে করবেন না। তো বললো যে আপনি করতে জানেন। আমি দেখুন, আপনার যেরকম সোর্স আছে আমারও তো সোর্স আছে, করুন না। বল ঠিক আছে, দেখছি আমি। হয়ে গেল, মিটে গেল। তারও প্রায় 2 মাস পরে আমরা একদিন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম 5 মাথার মোড়ে। এখন ধরো ওখানে একটা বিখ্যাত দোকান ছিল, ওই বলে মারা গেছেন কেনেডি বলে, ওরা একটা চায়ের দোকান ছিল। ওখান থেকে আমরা খবর পেলাম যে ওইখানে দইজুড়িতে ঝামেলা হচ্ছে, অমিয় সেনগুপ্তের বাড়িতে অ্যাটাক করেছে, এবং মানে মিলিশিয়ার লোকরা, জনসাধারণ কমিটির লোকরা করে ওর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পরে ওনার স্ত্রী বোধহয় ওনার নাতনিকে নিয়ে পালিয়ে ঝোপের মধ্যে গিয়ে সারা রাত কাটিয়েছেন, দেখেছেন বাড়িতে আগুন জ্বলছে এরকম। অমিয়বাবু বাড়িতে ছিলেন না। ওই দিন আমি সবচেয়ে মানে কর্কশভাবে কিষাণজিকে বলেছিলাম যে এইটা আপনি ঠিক করলেন না, আপনাদের পতন কিন্তু এবার থেকে শুরু হবে। আমি বললাম আপনাকে এতবার করে, একটা লোক, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন? আমি তো কোনো লিডারকে সম্পর্কে জানিও না, আপনাকে বলতেও যাইনি। তো কিষাণজি বলে না, আমি দেখছি ওটা লোকাল স্তরে হয়েছে। সেটা কি হলো, সেটা রাত্রেবেলা আমরা রওনা দিয়েছিলাম অমিবাবু বাড়ির দিকে যাব বলে, আমরা কয়েকজন জার্নালিস্ট। যেটা হয় ওখানে নহর খাল বলে একটি আছে, ব্রিজের মতো আছে। ফোর্স কি করেছে, ফোর্স বলছে রিপোর্টার আগে রাত্রিবেলা সমস্ত আলো ফালো নিবিয়ে আমরা রওনা দিয়েছি, ফোর্স আমাদের পেছনে যাচ্ছে। ধর প্রায় 100 ফোর্স যাচ্ছে আমাদের পেছনে। সামনে রিপোর্টার, পেছনে ফোর্স। হ্যাঁ, আমরা 2-3 জন যাচ্ছি পেছনে। ওইখানে আমি ছিলাম, অমিতাভ রথ ছিল, সৌরভ চৌধুরী ছিল 24 ঘন্টা তখন, এরা ছিল। তো এইবার যাচ্ছি, তো এইবার যাওয়ার সময় কি হচ্ছে, নহরখালের ঠিক আগে ফোর্স বললো, আমরা মানে ফোর্স আমাদেরও দাঁড় করিয়ে দিল, বললো যে একটা কাজ করুন, আপনারা নহরখাল পেরিয়ে ওই পারে যান, আমরা এই পারে আছি। তো আমরা তখন বললাম যে আরে এইটা তো কোনদিন হতে পারে না, যে আপনি মানে আপনারা যাওয়ার কথা, আপনার রিপোর্টারদের এগিয়ে দিচ্ছেন, সেটা তো হয় না। আলটিমেটলি আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা কাটাকাটি টাইপেরই হলো, হওয়ার পর আমরা বললাম না, আমরা যাবো না। তাহলে সেই রাতে আর যাও না, ভোরবেলা ফোর্স ওখানে বসে থাকলো সারা রাত, আমরা হোটেলে ফিরে এলাম। তারপর পরের দিন ভোরবেলা ফোর্স আবার ওইখানে গেল, ততক্ষণে তো পুড়েই গেছে, হয়েছে, মানে এইরকম ছিল। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে পুরোপুরি যে কিষাণজি নিয়ন্ত্রণে ছিল আন্দোলনটা পরের দিন, সেটা কিন্তু ছিল না। সেটা নিয়ন্ত্রণটা ওনার হাত থেকে অনেকটা বেরিয়ে গেছিল। তার কারণ হচ্ছে এত লোককে হাতে আর্মস তুলে দেওয়া। আমি যদি পাড়ার যে কাউকে হাতে আর্মস তুলে দিই, যে আমার জনসমর্থন বাড়ছে, তুলে দিই, মানে সিধু কানু গণমিলিশিয়া, যেটাকে ওরা মডেল করতে চেয়েছিল মাওয়িস্টটা, এটা কিন্তু ওইখানেও হয়নি তখন ছত্তিশগড়ে, যেটা এইখানে ওরা শুরু করেছিল। অ্যাকচুয়ালি ওরা বেসিক্যালি যে ভুলটা সুযোগ নিয়েছিল অন্য স্টেটে, যেমন ধরো বাস্তারে সালওয়া জুলুম তৈরি করা, সেই ভুলটা ওরা আবার এখানে করেছিল, নিজেরা অস্ত্র তুলে দিয়েছিল। ওখানে অ্যাডমিনিস্ট্রেশন অস্ত্র তুলে দিয়েছিল, এখানে ওরা অস্ত্র তুলে দিয়েছিল। এবং অস্ত্র তুলে দেওয়া শুধু না, ধরো একটা লোকের যা থাকতে পারে, বাইকে সে সকালবেলা পুরো 1 ট্যাঙ্ক তেল পেয়ে যাচ্ছে, সে মাংস ভাত খাওয়ার ব্যবস্থা থাকছে, সে ক্যাশ টাকা পাচ্ছে, সে হাতে আর্মস পাচ্ছে, সে তো নিজেকে রাজাই মনে করবে, সে তো নিজেকে প্রজা ভাববে না তখন। সে আমার সঙ্গে যদি তোমার গন্ডগোল থাকে, আমি তো সেই ফায়দাটাই নেবো, এতদিন ধরে যেটা পুষে রেখেছি, যে এই চান্স আমি ওকে মেরে ফেলবো, মেরে একটা সাদা কাগজে লাল লিখে দেবো যে আমাদের শ্রেণী শত্রু ছিল, আমরা এই জন্য ওকে শাস্তি দিলাম, মাওবাদী বলে লিখে দিয়ে তোমার বডির পাশে ফেলে রাখবো। তাই তো হয়েছে।
ওখানে দিনের পর দিন। এবং আমি এখনো বলছি বহু নিরীহ সিপিএম নেতাকেও কিন্তু মারা হয়েছে, যেটা এইভাবে ব্যক্তিগত রাগগুলো তোলা হয়েছে ওভাবে। এইভাবে দিনের পর দিন এই আন্দোলনটা যে বিচ্ছিন্ন হয়ে গেল, জনবিচ্ছিন্ন হয়ে গেল এবং ওইভাবে যে চলে গেল, সেটা একদম এই কারণ। এবার মাওয়িস্টে সেই সময় অনেকগুলো ঘটনা ঘটিয়েছিল যেগুলো খুব সাংঘাতিক। তার মধ্যে প্রথমটায় আসি, একটা হচ্ছে সাকরাইল থানার ওসি অতীন দত্তকে অপহরণ। এই ঘটনাটা কি ঘটেছিল? দেখো, সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমেই হোক, এই যে মাওবাদীরা যতগুলো ওসি এখানকার মেরেছে এবং যাদের অপহরণ করেছে, প্রত্যেকটাই কাভার করা আমার সুযোগ হয়েছিল। সেটা তাহলে আমি বলি 2003 সালে প্রথম হয়, অক্টোবর মাসে। সেটা হচ্ছে পুরুলিয়ার বান্দোয়ান থানার ওসি যে নীল মাধব দাস, পশ্চিমবঙ্গের প্রথম কোনো ওসিকে ওই প্রথম মাওয়িস্টটা মারলো। এখানে কাটাগিরিয়া বলে একটি জায়গা আছে, সেইখানে উনি খবর পেয়েছিলেন যে মাওয়িস্টটা জমায়েত হয়েছে। উনি তখন যান, ওনাকে ওখানে মাওয়িস্টটা রেডি হয়েছিল, ওখানে গুলিতে ঝাঁঝরা করে দেন ওনাকে। না মানে ওটা বোধহয় ফোর্স নিয়েই যাচ্ছিল, প্রথমে একটা মাইন ব্লাস্ট করা, হ্যাঁ, ওর গাড়ি প্রিজন ভ্যান ওটা যাচ্ছিল, তারপরে গুলি করেন, তাতে ওসি মারা যান প্রথম নীলমাধব দাস। সেই সময় ডিএসপি কোন একজন কৃষ্ণকলি লাহিড়ী বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি সামনে না গিয়ে তিনি সেরকম হয়েছে না। এখন উনি বোধহয় ডিআইজি ফিআইজি পদমর্যাদা আছেন, কিন্তু তখন ওনাকে নিয়ে বিতর্ক হয়েছিল তিনি কেন সেরকম অ্যাক্টিভ ছিলেন না ব্যাপারটাতে। অথচ কৃষ্ণকলি লাহিড়ী কিন্তু সেদিন সবাইকে রেস্কিউ করে হসপিটালে পাঠিয়ে লাস্টে ওই ওয়াকিটকি মানে ওয়্যারলেস সেটটা নিয়ে সেটা ভেঙে গাড়িতে তুলে নিয়ে তারপর ফিরেছে। কিন্তু তার যত পুলিশের তো পদমর্যাদা ভিত্তিক কিছু কাজ থাকে, উনি ডিএসপি ছিলেন, ওনার কাজ ছিল বেশি আগে করা, লিড করা, তিনি সেটা করেনি, সেই জন্য প্রশ্নের মুখে পড়েছিল। আমি শুনেছি পরবর্তীকালে তদন্ত হয়েছিল, আমি জানি না সেটা ঠিক না ভুল, কিন্তু সেটা হয়েছিল আমি শুনেছি। দ্বিতীয়টা হচ্ছে বারিকুল থানার ওসি, ওনার নাম ছিল প্রবাল সেনগুপ্ত। হ্যাঁ, ওই দিন ঘটনাটা অদ্ভুত হয়েছিল। এটা আমার মানে লাইফের অন্যতম একটা তার কারণ হচ্ছে যে আমার ওইটা প্রথম বিবাহ বার্ষিকী ছিল 9 জুলাই। তো আমি ছুটি নিয়েছিলাম, ক্যান্সেল করে আমাকে অফিস পাঠালো ছুটিটা, যে ওইখানে যেতে হবে। গেলাম, ওখানে মহেন্দ্র মণ্ডল বলে পুরুলিয়ার এক লিডারকে মাওয়িস্টটা খুন করেছিল। মহেন্দ্র মণ্ডলকে কিন্তু যেদিন ওসি মার্ডার হয়েছিল নীলমাধব দাস, সেদিনই ওদের প্ল্যান ছিল যে ওকে মারবে। কিন্তু যেহেতু ওসি মার্ডারের পুরো প্ল্যানটা ভেস্তে যায়, ফলে ওরা অতদিন ধরে 2003 থেকে 2005 পর্যন্ত ওরা ওয়েট করেছিল 2 বছর, যে আমরা তারপর করবো, ওকে করে ওই টিমটা বাঁকুড়া হয়ে ঢুকছিল বারিকুল, ওইখানে মেজদিহা বা এরকম সম্ভবত নাম, বাঁকুড়ার বারিকুল থানার ওইখানে যায়। ওইখানে ওসি খবর পান প্রবাল সেনগুপ্ত, তিনি ফোর্স নিয়ে যান, মাওয়িস্টদের সঙ্গে গুলির লড়াই হয়, ওই মাওয়িস্ট টিমটা চলে যায়। ওইখানে একটা ব্যাগ পড়েছিল, ওইটাই ফার্স্ট বুবি ট্র্যাপ, ওয়েস্ট বেঙ্গলের যেটা বুবি ট্র্যাপ বলি আমরা। ওই ব্যাগটা উনি মাওয়িস্টদের ফেলে যাওয়া ব্যাগটা, ওটা উনি ঠিক করেননি, একটা প্রয়াত মানুষ সম্পর্কে বলা যায় না, কিন্তু ওইটা চরম মানে ওনার ব্যর্থতা ছিল আর কি। উনি ব্যাগটা যে খুলে ওই ব্লাস্ট করে, তিনি ব্লাস্টে মারা যায়, প্রথম বুবি ট্র্যাপে মারা যায় একজন পুলিশ অফিসার, তিনি মারা যান 2005-এ। থার্ড আর একটা হচ্ছে রবিলোচন মৈত্র, তিনি হচ্ছেন, সেটা যে ঠিক মাওয়িস্টদের সেটা আমি বলবো না, কিন্তু পুলিশের পক্ষ থেকে তখন ব্যর্থতা চাপা দিতে বলা হয়েছিল, মাওয়িস্টদের গুলিতে হয়েছিল উনি। এবং রবিলোচনের ঘটনাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়েছিল, শিলদা ক্যাম্প অ্যাটাকের কিছুদিন পরে। আমি তখন রাত্রিবেলা শুতে যাচ্ছি, তখন বাজে 11:30টার দিকে, তখন রবিদা আমাকে ফোন করে, যেরকম আমরা একটা বাজারের এখানে একটা কি জায়গাটার নাম ভুলে আছি, কুলদিহা নাকি ওইরকম একটা কিছু একটা নামটা আমি এই মুহূর্তে ভুলে আছি। এইখানে এরকম মাওয়িস্ট এক বাড়িতে ঢুকে গেছিল, আমরা গিয়ে এনকাউন্টার করেছি, ওদের জগন্নাথ বলে স্কোয়াড লিডার, সে মারা গেছে। তুমি সামনে দাদা কাল সকালে আমি যাচ্ছি, বডি তুলবেন না, আমরা কিন্তু ভালো ছবি করতে চাই, বলে হ্যাঁ একদম ভোর ভোর চলে আসো। হয়ে গেল, আমি রাতে শুতে গিয়েছি, পরের দিন সকালে উঠে শুনছি রবিলোচন মৈত্র মারা গেছে। আমি জানি না লাস্ট ফোনটা উনি আমাকে করেছিলেন কিনা, কারণ যে কথা হলো তার, আমি বললাম যে সবাই যেন, বলে হ্যাঁ আমি ওপরে সব জানিয়ে দিয়েছি, কালকে আসো, তাহলে তুলবো না, তোমরা এসে ছবিটা নেবে। আমি বললাম যে সেটা সবচেয়ে লাগে, যে সেটা হচ্ছে ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী হোটেলে আমি ছিলাম, আমার রুম নাম্বার মনে আছে 5 নম্বর রুম। লাস্ট ফোনটা উনি পান, তারপরে ভোরবেলা উঠে শুনি উনি মারা গেছেন। কি করে হলো না, ওইখানে ওই যখন এনকাউন্টার, তখন আরও কিছু মাওয়িস্ট স্কোয়াড মেম্বার পালিয়ে গিয়েছিল। শোনা যায় যে তাদের সঙ্গে গুলির লড়াই হয়, তাদের একটি গুলি এসে ওনার বুকে লাগে। প্রথম কথা, উনি কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন, বুলেট প্রুফ জ্যাকেট থাকার সময় কি করে তাহলে গুলিতে লাগলো। দ্বিতীয় আরেকটা তথ্য উঠে আসে, সেটা হচ্ছে যে গুলিটা সামনে থেকে না, গুলিটা লেগেছিল পেছন থেকে, এবং যেহেতু অন্ধকারের মধ্যে হচ্ছিল, ফোর্স বুঝতে না পেরে ওসিকেই ভাবে মাওয়িস্টদের মানে মাওয়িস্ট লিডার, তারা গুলি করে এবং ফোর্সের গুলিতে উনি মারা যায়। কিন্তু যেহেতু সেটা কোনো সরকারি তথ্য আমাদের কাছে নেই, কিন্তু সেটা গুঞ্জন হিসেবেই রয়ে গেছে, কিন্তু দ্বিতীয় ভার্সনটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো নয়। সেটা হলো মারা গেল 3 জন। আমি 3টেই পরের দিন সকালে গিয়ে মানে ওই রকম মানে কি বলবো, দুঃখ তো হয় না, যে লোকটা আগের দিন রাতে ফোন করে বললো তিনি পরের দিন ভোরবেলা শুনছি মারা গেছেন। তো
তো সেই তো ফোর্থ যেটা হলো সেটা হচ্ছে অতীন দত্ত। অতীন দত্তটা কেসটা হচ্ছে অদ্ভুতভাবে কিষাণজি আমাকে ফোন করেছিলেন, করে বললেন যে এরকম ঝাড়খণ্ডে কি কোনো ব্যাংক লুট হচ্ছে, কোনো হয়েছে? আমার ঝাড়খণ্ডে? বলছে হ্যাঁ। আমি বললাম দেখছি দাঁড়ান। এবার করার পরে তারপরে আমাদের যে অমিতাভ আছে, আমি অমিতাভকে ফোন করলাম যে না, আমি দেখলাম অমিতাভ ফোন করছে আমাকে। অমিতাভ বললো দাদা তুমি কি জানো এরকম ঝাড়খণ্ডে তোমার কিষাণজি ফোন করেছে? না হ্যাঁ গো ফোন বলে আমাকেও বললো ঝাড়খণ্ডে তো কিছু পাচ্ছি না গো আমি। তো আমি বললাম যে তাই? বললো হ্যাঁ। বললো যে আমি দেখো তো আরেকবার, যদি এইটা হয়তো বড় কেস। ও ঠিক আছে। দেখতে দেখতে আবার দেখছি অমিতাভ আমাকে ফোন করেছে একদম 1 মিনিট পরে। আর কি বলে আরে দাদা ও তো সাকরাইলে হয়েছে। মানে বলছে হ্যাঁ আরে কিষাণজি দেখো এরকম বলে। আমি সঙ্গে কিষাণজিকে ফোন করছি, আর আপনি সোজাভাবে কথা বলেন না কেন? আমার খবর ব্রেক করার তাগিদ, আমি তো কলকাতা অফিসে, আমাদের গড়িয়াহাট অফিস, যে তাগিদ থাকে তো বলে দিন। তা মানে এইটা তো লুকোনোর কি আছে ব্যাপার? হঠাৎ করে আপনি করেছেন, আপনি এমনভাবে বলছেন যেন বিরাট একটা ব্যাপার আছে। তো বলেন এই হয়েছে যে আমরা ওসিকে নিয়ে গেছি, ওসি বাবু আর কি, ওসি বাবুকে আমরা এখান থেকে নিয়ে গেছি, অতীন দত্ত হ্যাঁ নিয়ে গেছি। তখন তো আমরা অতীন দত্ত বলে জানি না, মানে যেহেতু তখনই সবে তুলেছে। তারপরে আমি বললাম আচ্ছা দেখছি। এবার মুশকিল হচ্ছে কিষাণজি তখন হচ্ছে ফোনও দেওয়ার জন্য পাগল ছিল। আমি ফোনও দেবো, আপনি দাঁড়ান, ফোনে ইন্টারভিউ দেওয়া। তো আমি বললাম যে আপনি দাঁড়ান, আমি ওয়েট করুন, আমি ধরছি আপনাকে, আর কাউকে দিতে যাবেন না, আমি আপনাকে ধরছি বলে আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম। জানলাম যে সাকরাইল থানার ওসি, সাকরাইল থানায় তখন 2 জন পুলিশ কর্মী বসেছিলেন। ওরা প্ল্যানটা অনেকদিন ধরেই করেছিল যে ওইখানে পাশে একটা স্টেট ব্যাংক ছিল, ওইখানে সম্ভবত 24 লাখ টাকা ওরা ওইখান থেকে লুট করেছিল। করে থানায় ঢুকে 2 জন পুলিশ কর্মীকে ওরা গুলি করে বাইকে করে যেহেতু টিমটা এসেছিল মাওয়িস্টদের, কোনো প্রতিরোধী প্রায় হয়নি। ওরা যাওয়ার সময় দেখছে ওসি থানার উল্টো দিকে ওর বাড়িতে খেতে গিয়েছিল, মানে উনি থাকতেন ওইখানে। ওকে যাওয়ার সময় পরে তুলে নিয়ে ওরা চলে গেছে। এবার কিষাণজি পরে বলছে যে আমরা করেছি, ইনি হারমাদদের লোক, ফলে হচ্ছে যে আমরা একে ছাড়বো না। আমি তখন আরেকটা রিকোয়েস্ট করেছি, দেখুন আমি যা খবর নিয়ে জেনেছি যে ও হারমাদের লোক নয়, আপনি একে করবেন না, মার্ডার অন্তত করবেন না কিন্তু। বাট ঠিক আছে আমরা দেখছি, তুমি এটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি। কথা মিটে গেল। কিছুক্ষণ আমি তো তখন রওনা দিয়ে দিয়েছি, ততক্ষণ ওইখানে যাব। এবার যাচ্ছি, কিষাণজি তখন ফোন করলেন যে শোনো একটা খবর করে দাও যে আমরা দেশের প্রথম যুদ্ধবন্দী হিসেবে এই ওসিকে ঘোষণা করেছি, অতীন দত্ত। আমি বললাম যুদ্ধবন্দী মানে যুদ্ধই তো হয়নি। বললো না যুদ্ধবন্দী হিসেবে আমরা ঘোষণা করছি। ঠিক আছে, আমার তো খবর নিয়ে কথা, আমি খবর ব্রেক করে দিলাম। তারপর উনি যাওয়ার পথে কতগুলো অস্ত্র লুট করেছেন, কি হয়েছেন তার ফিরিস্তি দিলেন, আমরা ওগুলো খবর করতে শুরু করলাম। যাওয়ার পথে আমার বারবারই কেন একটা হয় না, একটা সিক্সের কাছে যে মেরে ফেলবে একটা লোককে, আমি জানতে পারছি, আমি আমি আবার ফোন করলাম, দেখুন একটা কথা আপনি কিন্তু মারবেন না ওনাকে, আমি এটা আপনাকে রিকোয়েস্ট করছি। বলে না ও তুমি জানো না, ও হারমাত দিল, কত খবর দেয় আমাদের বিরুদ্ধে দেয়। আমরা দেখুন আমি তো আপনাকে কোনো রিকোয়েস্ট করি না, আমি এইটা আমার লাগছে, আপনি ওনাকে করবেন না। বলে ঠিক আছে দেখা যাক। এবার মানে লোকটা দেখো নৃশংস নিষ্ঠুর লোক ছিল কিষাণজি, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, বিশ্বাস করা খুব মুশকিল ছিল। এবার কথা খুব মিষ্টি, হ্যাঁ কথা মিষ্টি, এবং এমন ভাবে কথা বলবে যেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে ধর্মপুত্র যুধিষ্ঠির আর কি, এইভাবে কথা বলতো। তো যাই হোক, তো সেইটা হলো ও চলে গেল। রাত্রেবেলা আমি আবার ফোন করলাম যে আছে, বলে আরে তুমি এতবার করে ফোন করছো কারণ আমাদের তো অনেক কাজ থাকে, আমি তোমাকে বলেছি এখনই যুদ্ধবন্দী ঘোষণা করেছি, মানে আমরা কি মারবো নাকি ওকে? তখন আমার এটা কাজ হলো যে হ্যাঁ এটা তাহলে তো যুদ্ধবন্দী ঘোষণা করেছি মানে তো বন্দি হলো। রাত্রিবেলা হলো, হওয়ার পরে সেদিন গেল। পরের দিন সকালে তো আমরা সবাই সাকরাইল থানায় গেলাম। গিয়ে যেটা হলো, কেন আমি বলছি লোকটার পরে মাঝে মাঝে এইসব গুগলি দিত এবং যেগুলো তৈরি করতো সিচুয়েশন, সেগুলো ট্যাকল করা খুব মুশকিল। আমি ওইখানে বসে খবর করছি, হঠাৎ আমাদের চ্যানেলে মানে স্টার আনন্দে ফোনও দেবে, আমাকে তার আগে বলেছে, আমি অফিসে বলছি ফোনও দিচ্ছে। ফোনে বলেছে এই তো, তখন জিজ্ঞেস করেছে অ্যাঙ্কার ওখান থেকে যে ওসি ঠিক আছেন তো? বলছে হ্যাঁ ওসি বাবু ঠিক আছে, এই তো চিত্রদীপ আমাদের সামনেই আছে, ও তো বসে আছে, ও তো দেখতে পাচ্ছে যে কি হয়েছে। যে আমি তো তখন জানি না যে কিষাণজি ওইসব বলছে, আমি তো আমাদের অভিভ্যানে বসে তখন এসিটা চালিয়ে ভেতরে বসেছি, অত ইয়ের মধ্যে যে টেনশন কাটানোর জন্য গেছি। অফিস থেকে আমাকে ফোন করে বলছে আরে তুই ওসির সামনে বসে আছিস, ওসির একটা ইন্টারভিউ কর। আরে ওসির সামনে বসে আছি? বলছে হ্যাঁ কিষাণজি এইমাত্র ফোনে বলছে। আমি তো মহা মুশকিল। অন্য রিপোর্টাররা ফোন করছে দাদা তুমি কোথায়? আমি তো অভিভ্যানের মধ্যে বসে আছি। বললো না কিষাণজি এইমাত্র বললো যে এবং কি হয়েছে, আমি একটা তোমার নিয়ে গেছিলাম, ওই যে বলো ওই যে গাড়িগুলো, বড় গাড়িগুলো মানে এসইউভি গাড়িগুলো আর কি, ইনোভাতে গেছি, এবং উনি বলে দিচ্ছেন যে ইনোভা গাড়িতে আছে। আমি তো হচ্ছে আরে ও জানলো কি করে যে আমি ইনোভা গাড়িতে গেছি, আর আমি তো সাকরাইল থানার সামনে, সব দুনিয়ার মিডিয়া চলে গেছে। এবার অন্য রিপোর্ট আমি বলছি না ভাই আমি ভ্যানের ভেতর আয়, আমাকে দেখে যা, আমি এইখানেই বসে আছি। মিটে গেল। আমার তো রাগও হলো যে আরে কেন মিথ্যা কথা বলতে গেল এরকম। কারণ ওইখানে তখন না যদি ধরা পড়ে, প্রত্যেকটা স্টেপ কিন্তু পুলিশ একটা করে জিডি হিসেবে ওইখানে নিয়ে নেবে, এবং পরবর্তীকালে মামলাতে তো আমাকে ট্যাগ করে দেবে। আমার ওইটা তো টেনশন যে আমি ব্যাপারটাতে নেই, আমাকে কেন বলা হচ্ছে। যাই হোক ব্যাপারটা মিটে গেল।
হওয়ার পরে সারাদিন ধরে ফোন টোন হচ্ছে, রাত্রিবেলা হঠাৎ করে তখন 2টো ফুটো হবে, 2টোর নাগাদ, ও তার আগে আমাকে 11টার দিকে উনি ফোন করলেন, বলে একটা কাজ করতে হবে তোমার। কারণ বলুন, বলছে যে আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে চাই ওসিকে মুক্তির ব্যাপারে। তুমি যেহেতু বারবার বলছো যে ওসিকে মারবেন না, তো তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। কী দায়িত্ব? বলছে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। গতকাল বিভিন্ন জায়গা থেকে আমাদের 14 জনকে তুলেছে, মা বোনকে তুলেছে পুলিশ, তুলে জেলে নিয়ে গেছে, তাদেরকে মুক্তি দিতে হবে, তারপরে আমরা ওসিকে ছাড়বো। তা আমি বললাম যে আমাকে কি করতে হবে? বললো তুমি মধ্যস্থতাকারী হতে হবে সরকারের সঙ্গে আলোচনাতে। তখন অশোক মোহন চক্রবর্তী হচ্ছে সম্ভবত হোম সেক্রেটারি, যে আমরা কথা বলবো, তোমাকে হতে হবে। আমরা দেখুন ওইটা আমি পারবো না করতে, আমার অফিসের বারণ আছে। আমার ওইখানেও এটা কাজ করছিল যে আমি ধরো যদি মধ্যস্থতা করতে যাই, আবার তো পুলিশ আমাকে করবে, পার্টি করে দেবে। আমি বললাম যে না, ওইটা আমার দ্বারা হবে না। তো বললো যে না তুমি করো, আমাদের তো ছত্তিশগড় এরকম আছে, সব বিডি শর্মা, এরকম অনেক বুদ্ধিজীবীর নাম বললেন। আমরা দেখুন আমি বুদ্ধিজীবীর মধ্যে পড়ি না। তো ফলে হচ্ছে যে আমি সাংবাদিক, আমি এটা আমার খবর করা কাজ। আপনি খবর বলুন যে ওনাকে ছাড়বেন না, আমি খবর করব, বলুন ওনাকে ছাড়বো, আমি খবর করব। বললো ঠিক আছে। এবার মিটে গেল ব্যাপারটা, আমি তো না করে দিলাম। রাত্রিবেলা 2টো নাগাদ আবার দেখছি ফোন করেছিলেন। এবং আমার কি হয়, আমি রাত্রিবেলা আমার তখন থেকে অভ্যাস, আমার মাথার সামনে ফোন থাকে, আমি একবার রিঙেই তুলে নিই। এটা আমার বরাবরের অভ্যাস, মানে আমি তুলে নিই রাত্রিবেলায় প্রচুর। যত রাতেই ফোন আসে আমি ফোনটা ধরবো, এটা আমার অভ্যাস। একদম যদি একদম মানে ডিপ স্লিপে না চলে যায় আর কি। তো যাই হোক, এবার তো ফোনটা ধরে বলছে এই শোনো, এরকম আমরা ওসি বাবুকে, তুমি ওসি বাবুর সঙ্গে কথা বলো। আমি দেখি যে ধরছে, হ্যালো নমস্কার, আমি অতীন দত্ত বলছি। আমি একটু ভেবাচায়া খেয়ে গেছি, ওসি মাওয়িস্টদের ডেরায় আছে, সে ফোন করে কথা বলছে। আমি বললাম আপনি ফোনটা ধরুন। বলে আমি আর একটা ফোন থেকে অফিসে ফোন করলাম, আমাদের যে প্রডিউসার ছিল, যে এক্ষুনি আমার লাইনটা তুই কর, আমি ওসির ফোনও রেকর্ড করতে হবে, ওসি ইন্টারভিউ দিতে চায় মাওয়িস্ট ডেরা থেকে। বলে এক্ষুনি করছি। যে প্রডিউসার ছিল সে লাইনটা কানেক্ট করিয়ে দিল। ওসি আমার সঙ্গে প্রায় 20 মিনিট কথা বললো। আমি বললাম কেমন আছেন? বলে ভালো, এই খেতে দিয়েছে, কাগজ পড়তে দিয়েছে, কিষাণ যে আপনার কথা বললো, এবার যে ফোন করতে বললে একদম নর্মাল কথা। আমি বাড়ির সঙ্গে কথা বলতে, বললে না বাড়ির সঙ্গে কথা বলতে জানি, কিন্তু বাড়ির লোকেরা কি বলছে এগুলো আমি শুনতে পাচ্ছি, সব ওরা আমাকে রেকর্ডিং করে শোনাচ্ছে। সব ইন্টারভিউ হয়ে গেল। হওয়ার পরে তো আমি তো রাত্রেবেলা বিরাট উত্তেজিত, খালি একটু ভয় লাগছিল যে কিষাণজিকে জিজ্ঞেস করেনি যে আপনি অন্য কাউকে আবার কথা বলিয়েছেন কিনা। রাত্রেবেলা যাই হোক গেল। পরের দিন ভোরবেলা 5টার সময় আবার দেখছি কিষাণজির ফোন। আমি আবার ধরেছি, মানে চিৎকার করে করছে একদম, আমি এক্ষুনি ওসিবাবুকে গুলি করে মেরে ফেলবো, তোমার জন্য হয়েছে। আমি ভাবলাম কি রে ভাই, 3-4 ঘন্টার মধ্যে কি হয়ে গেল? যে লোকটা ওসির সঙ্গে কথা বলিয়ে দিল, আমরা কি হয়েছে বলে, না আপনার এক্ষুনি ফোনও নাও, আমি ফোনও দিতে চাই, আমি এরকম করবো না, পুরো ফোর্স আমাদের ঘিরে ফেলেছে, আমরা বেরোতে পারছি না। কি হয়েছে পরে বুঝলাম, যেহেতু আমাকে ফোন করেছিল, পরে জানলাম আরো অনেককে করেছিল, তারা ঘুমিয়ে পড়াতে ফোনটা ধরেনি অনেক জার্নালিস্ট, আমি ধরেছিলাম সৌভাগ্যক্রমে। ওই পুলিশ ওই টাওয়ার লোকেশন দিয়ে ওই লক্ষণপুর বলে একটি জায়গা ছিল, লক্ষণপুরে ওইখানে ধরেছিল, টাওয়ার লোকে ঘিরে ফেলেছিল জায়গা। এবার চিৎকার করছে। যাই হোক, আমি তো অফিসে বললো আমার সুমন দে যে বস ছিল, বললাম, বলে হ্যাঁ এক্ষুনি ফোনও নে, এটা তো সিরিয়াস ব্যাপার, আমরা ফোনও নেবো। নিলাম সঙ্গে সঙ্গে। নেওয়াটার পরে তারপর বুদ্ধবাবুর কাছে খবর গেল। বুদ্ধবাবু তখন বললো যে না, আমি চাই না একজন ওসিও মারা যাক, মানে সেটা উনি ডিজিদের বললেন যে আমি চাই না একজন পুলিশ কর্মীও মারা যান, তাতে ফোর্সের মনোবল নষ্ট হবে, ওকে সেফ প্যাসেজ দিয়ে দাও, ও বেরিয়ে যাবে ওখান থেকে। মানে যদি সেদিন এটাকে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে ধরতেন তাহলে সেদিনই কিষাণজি মারা যায়। এটা খুব সম্ভবত 9th অক্টোবর বা 10th অক্টোবর এরকম ডেটটা হবে, অক্টোবর মাস। তো সেটা হচ্ছে যে এইবার তখন হচ্ছে যে এবার সেটা ওরা প্যাসেজ দিয়ে বার করে দিল। এবার দুপুরবেলা থেকে কিষাণজি এবার তারপরে কি করে ওসিকে ছাড়বে কিনা, কারণ ততক্ষণে কথা হয়ে গেছে ওদের মধ্যে। পরে আমি শুনেছি যে কোনো একটা বিদেশের কোনো সংবাদ মাধ্যমের কোনো সাংবাদিককে করে, আমি যেহেতু করিনি, তাকে দিয়ে ওইটা কথা বলিয়েছিল ওরা। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। তো সেটা করার পর কিষাণজি দুপুরবেলা ফোন করলেন যে এরকম যে আজকে ছেড়ে দেবো ওনাকে, আমি সব বলে দেবো, তোমাদের সব তোমরা রেডি হয়ে থাকবে যে কখন বলবো। হয়ে গেল সব কিছু কথা। মানে এটা কি মুক্তিপণ হিসেবে টাকা চেয়েছিল? না, কোনো টাকা চাইনি, কোনো টাকা, কোনো ক্যাশ ডিল হয়নি। একদম 14 জনকে ছাড়ার ব্যাপারে ওরা কথা বলে নিয়েছিল যে 14 জনকে কেস হালকা করে দিতে হবে, পরের দিন তো হবে না, নেক্সট যে ডেট পড়বে হালকা করে দেবেন, আমরা ছাড়ছি, কিন্তু কথা দিতে হবে যে ওরা ছাড়া পাবে। বয়স্ক কিছু মহিলা এদেরকে ধরেছিল, জনসাধারণ কমিটির লোকজনকে। কিষাণজি দুপুরবেলা বললেন, বলার পরে আমরা তো রেডি হয়ে আছি, আমার ঘরে একদম, আমার 2 নম্বর রুম ছিল, কোনো স্পষ্ট মনে আছে। এবার তারপর থেকে যেই সাংবাদিকই ফোন করছে কিষাণজিকে, কিষাণজি বলেছে যে অরণ্য সুন্দরী হোটেলে চিত্রদীপ আছে 2 নম্বর রুমে, ওইখানে গিয়ে কথা বলে ওইখান থেকে সব জেনে যাবে। মুশকিল হলো, এটা তো ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেছে, যেখানে সব এবার আমাকে ফোন করছে। আমি বললাম আমি তো জানি না কিছু।
এবার মুশকিল হলো জার্নালিজমের যে কম্পিটিশন, তাতে দেখো স্বাভাবিক, যদি আমি কিছু বলছি না মানে তুমি যদি হতো তুমিও ভাবতে কিন্তু যে আমার খবর চেপে যাচ্ছে। আমি তো মানে মহা ফ্যাসাদে পড়লাম। আমি কিষাণজিকে ফোন করছি, কিষাণজি ফোন কেটে দিচ্ছে। আমি দেখলাম এ তো মহা মুশকিল। আমি আমাদের অমিতাভ রাও, তারপরে প্রসেনজিৎ বক্সি, তাদের বললাম যে আরে এ তো মহা সমস্যা হয়ে গেল। কিষাণজি আমার নাম বলে দিচ্ছে, লোকজন এসছে এবং আমাদের হোটেলে নিচে 13-14টা অভিযান দাঁড়িয়ে গেছে, পুরো মেলার মতো ভিড় হয়ে গেছে। এবার সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া নিয়ে এসছে, আমাকে তো কিছু, আমার ফোন কেটে দিচ্ছে বারবার। আমি দেখলাম আরে আমাকে বিপদে ফেলে দিচ্ছে। এইবার তারও প্রায় ঘন্টা 2-1 পরে আবার ফোন করলো, যে শোনো বিকেল 4টের সময় গহমিডাঙ্গা বলে ওখানে একটা জায়গা আছে, গহমিডাঙ্গার মোড়ে তোমরা গাড়ি নিয়ে আসবে, মানে প্রত্যেকটা ইয়ে থেকে, মিডিয়া থেকে একজন করে আসবে, শুধুমাত্র তোমাদের মিডিয়া থেকে 2জন আসবে, তুমি এবং অমিতাভ রাত, বাদবাকি আর ক্যামেরা যে আছে, আর বাদবাকি কাউকে আমি অ্যালাউ করবো না। ঠিক আছে, সব জার্নালিস্ট বলে দিলাম ভাই একজন করে যাবে। 3টে গাড়ি নিয়ে আমরা ঠাসা যতজন ওঠা যায় উঠে রওনা দিলাম, গহমিডাঙ্গা গেলাম। শর্ত ছিল যে একটা ফোন নিয়ে মাত্র যাওয়া যাবে ওখানে, সেটা হচ্ছে অমিতাভের ফোন, কারণ ওইখানে গিয়ে যোগাযোগ যাতে করা যায় বা ইয়ে করা যায়, কারণ আমরা গহমিডাঙ্গা থেকে ফোন করে তো জানতে হবে আপনারা কোথায় আছেন, নাহলে জানবো কী করে। ওই একটা ফোন অ্যালাউ হলো। গহমিডাঙ্গার মোড়ে যেটা ওদের নির্দেশ দেওয়া হলো যে ওই আমাদের একজন লোক যাবে, সে একটা প্যাকেটে ভরে সমস্ত ফোনগুলো নিয়ে ওইখানে জমা রেখে দেবে। সব হয়ে গেল। আমরা গেলাম নির্দিষ্ট ওই জায়গাটা হচ্ছে ভুলাগাড়াতে গিয়ে ওইখানে স্কুল আছে, সেই স্কুলে আমাদের তার 1 কিলোমিটার আগে সমস্ত চেক ফেক হলো। হওয়ার পরে এইবার ভেতরে নিয়ে গেল, আমাদের নিয়ে গিয়ে অন্ধকার হলো। হওয়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি যখন চেক করে, আমি আমার ফোনটা মোজার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। তখন ফিচার ফোন ছিল, স্মার্টফোন ছিল না, তখন তো ফিচার ফোন আসেওনি, এবার স্মার্টফোন আসেনি। ফিচার নিয়ে গিয়ে আমি তো জানি ফোন বন্ধ করে রেখেছি, আমার কাজের সময় আমি ব্যবহার করব। ওরা তো ওপরে দেখেছে, সার্চ করছে, মোজা অব্দি তো ওরা যায়নি। এবার তো গিয়ে ওইখানে ওসিকে ছাড়া হলো। প্রথমে তো উনি বললেন যে ভাষণ দিলেন নানা রকম ভাষণ, তারপরে যে কেন করেছেন অপহরণ সেগুলো বললেন। বলার পরে উনি হঠাৎ করে অন্ধকারের মধ্যে আমাকে ডাকলেন, চিত্রজিৎ তুমি আসো তো এদিকে বলে আমাকে ডাকলেন। আমি একটু ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে ওইভাবে ডেকেছে, আর লোকটাকে যখন বিশ্বাস করার তো কোনো ইয়ে নেই, কী করবে কখন, আনপ্রেডিক্টেবল একটা লোক। আমি ওইখানে স্নিগ্ধেন্দু ভট্টাচার্য, তখন এইচটিতে ছিল, বিশ্বজিৎ ভট্টাচার্য চ্যানেল টেনেছিল, আর অমিতাভ, ওদের দুজন বললাম চলো তো তোমরা একটা আমার সঙ্গে। আমরা গেলাম। কিষাণজি বললো শোনো আমি তোমার হাতে ওসি বাবুকে তুলে দেবো। আমি বললাম যে না এটা করবেন না, কারণ আমার ওই আগের ভয়, আমি বলছি আবার। আমি বললাম যে হ্যাঁ, যে আমি বললাম যে তুলতে আমার হাতে দিতে হবে না, আপনি একটা কাজ করুন, প্রেস কনফারেন্স করুন, আবার প্রেস কনফারেন্স করে বলুন যে আপনাদের হাতে তুলে দিলাম, তারপর যে যাবে যে নেবে যে তার হাতে, তারপর ওসিকে আমরা পুলিশের হাতে তুলে দেবো। বলে ঠিক আছে, 3-4 দিন একমত হলাম, হয়ে ওসিকে তারপরে রিলিজ করে দিল। দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে প্রথম অমিতাভর ফোনটা ওসিকে দেওয়া হলো। দেখবে তখন যে কাগজের ছবি বেরিয়েছে, তখন হচ্ছে ওই একটা ফোনে ওসি কথা বলছে, সেটা হচ্ছে অমিতাভর ফোনটা, নোকিয়ার ফোন। বাড়িতে কথা বলছে, স্টুডিও থেকে সুমন সরাসরি ওয়াইফকে ধরিয়ে একদম ওইখানে ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম ফোনটা আমরা দিয়েছি, মানে আমরা ওটা ব্রেক করেছি। সমস্যা যেটা হলো সেটা হচ্ছে আমি তার কিছুক্ষণ আগে ওইখানে বাথরুম করতে গিয়েছি, আমার সঙ্গে যে সুব্রত যার কথা বললাম যে ও ছিল ওইখানে। আমি ওইখানে দাঁড়িয়ে করার সময় হঠাৎ করে না আমার ফোনটা কোনোভাবে পায়ের চাপে অন হয়ে গেছে। এবার অন হয়ে তখন আমার মোবাইলে একটা মুরগির ডাক হতো, এবার মুরগিরটা বাজা শুরু করছে। এবার সুব্রত আমাকে বলছে আরে গ্রামের আশেপাশে এত অন্ধকার করে লোক নিয়ে মুরগির ডাক করতে আসছে। আমি বললাম যে মুরগির ডাক কোথায়, না বলে না মুরগির ডাক আসছে, আর ওটা তো কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, কেউ একটা ফোন করেছে ওই সময় ফোনটা অন হওয়ার সঙ্গে সঙ্গে। এইবার আমি না তো বলছে না, ও বলছে এই কি হয়েছে, ফোনটা তো আলো জ্বলছে, আলো জ্বলছে মানে ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই আলোটা তো যথেষ্ট, প্যান্টের মধ্যে দেখা যাচ্ছে। তুমি মনে হয় মোবাইল এনেছো না? আমরা দেখো গুরু কাউকে বলো না এখানে, না এটা তুমি অন্যায় করেছো, আমরা সবাই মোবাইল জমা দিয়ে দিলাম, তুমি মোবাইল জমা দিলে এটা তো তুমি ইয়ে করেছো, বেইমানি করেছো। আমরা দেখো গুরু কাউকে কিছু বলো না, আমি খবর ব্রেক করার জন্য নিয়ে এসেছি, আমি কথা দিচ্ছি আমি তোমাকে, তুমি পাবে ফোন, তুমি কাউকে চাচ্ছে তুমি বলো না কাউকে। বলে ঠিক আছে দেবে তো, আমরা দেবো, কথা দিলাম তোমাকে, আমি ব্রেক করবো তোমাকে দিয়ে দেবো। ও তখন এনি বাংলায় ছিল। ওসি তো এইবার কি হয়েছে, ওসিকে ছাড়া হয়েছে, অত কিছু হলো, ধাক্কাধাক্কি হলো, কিষাণজি ওই ফটোগ্রাফাররা মুখের ছবি তোলার জন্য অ্যারেস্টের মতো করলো, হাঁটু গেড়ে বসিয়ে রাখলো, এইসব নাটক ফাটক হলো। ছাড়াটার পরে এইবার যেটা হলো হঠাৎ করে, এইবার সুব্রত বলে দিয়েছে, ফোন করছে, অন্ধকারের মধ্যে আলো জ্বলতে দেখে একটা ফোনে, ওরা জানে অমিতাভ ফোনটা অমিতাভ কাউকে দেবে না। হঠাৎ করে ওরা আবিষ্কার হলো আরে একটা ফোন তো এর মধ্যে ঘোরাঘুরি করছে। খোঁজ নিতে গিয়ে জানা গেলো ওই ফোনটা আমার। 4-5 জন সাংবাদিক গিয়ে কিষাণজিকে বলে দিল যে এটা তো অন্যায় হচ্ছে, আপনি আমাদের সবার ফোনটা নিলেন, চিত্রদীপের ফোন কি করে আলো, ওদের 2টো ফোন নিয়ে এসছে আমাদের ইনে। কিষাণজি প্রবল খেপে গেল,
যেমন বলে জিতো এদিকে আসো তো, তোমাকে বিশ্বাস করে আমি বললাম তুমি কেন ফোন নিয়ে এসছো, তোমাকে বললাম না তুমি জানো না এখানে টাওয়ার লোকেশন করে পুলিশ চলে আসতে পারে, সে তো অমিতাভর মোবাইলে ট্র্যাক করে চলে আসতে পারে, না এটা তুমি ওই করছো, আমরা সবার ফোন আটকে দিয়েছি, এটা তুমি ঠিক করোনি, আমি চলে যাওয়ার পর তোমার ফোনটা বার করা উচিত, অন করা উচিত ছিল, এইটা তো ঠিক করলে না, তোমাকে আমি বিশ্বাস করে আমাকে অনেক কথা বললেন আর কি খেপে গিয়ে। তা আমি বললাম যে না ঠিক আছে ঠিক আছে। এর 5-7 মিনিট হতে কিষাণজি বেরিয়ে চলে গেলেন বাইকে করে। এবার যেই জার্নালিস্টটা কমপ্লেন করেছিল তারা আমার কাছে এসছে একটু ফোনটা দেওয়া হলো, না তোমরা তো কমপ্লেন করেছো আর তোমাদের দেবোই না বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সামনে খবর ব্রেক করে যাচ্ছি। বাট ওরা কি করছে তাড়াহুড়োয়, তখন সবাই যেখানে আমাদের প্যাকেটগুলো রাখা আছে ফোনের ওইখানে গেছে। মজাটা হলো ওই অন্ধকারের মধ্যে অত তাড়াহুড়ো বা ব্রেকিং নিউজের তাড়নাতে এক একজনের ফোন আরেকজনের গায়ে চলে গেছে, মানে মানে কারো ধরো সেট এক হয়ে গেছে, যদি এক থাকে ওই রকম হয়ে গেছে, মানে তোমার ফোন আমার কাছে চলে যাচ্ছে, আমার ফোন ওনার কাছে চলে গেছে, এরকম হয়ে গেছে ব্যাপারটা। ফলে সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শেষে কিষাণজি গিয়ে তখন ওসিকে যখন ছাড়া হলো, আলোচনা হলো কী হবে, তখন ঠিক হলো আজ তাকের গাড়িটা ফাঁকা ছিল, 2 নম্বরে একজন মহিলা জার্নালিস্ট ছিলেন, কি মজুমদার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তার গাড়িতে ওসিকে তোলা হলো। তার গাড়ি করেই ওসি ওখানে আমরা যখন ফিরছি ধরো ধেরুয়া ব্রিজ দিয়ে ঝাড়গ্রামে ঢোকার দিকে এই দিক থেকে, তখন তার বাছুরডোবা বলে একটি জায়গা আছে ঠিক ঝাড়গ্রামের আগে, সেইখানে আমরা ওসি হ্যান্ডওভারে ওসিকে তুলে দেয়, আমরাই ফোন করে পুলিশকে বলেছিলাম, পুলিশ ওখান থেকে নিয়ে নেয়। পরের দিন সকালবেলা আমাকে কিষাণজি ফোন করেছে যে আচ্ছা শুনুন ঘুমোচ্ছেন, আমরা তো সকালবেলা তো লোকে ঘুমোই, তো বলছে যে এরকম 2টো জিনিস জানার আছে। আমরা বলুন, বলে আমার যে ছবি তুলেছে ওরা যে দেখালো ডিলিট করেছে, ডিলিট হয়, আমরা আপনি কি মাথা খারাপ, আপনি জানেন না যে এখনকার দিনে ডিলিটটা টিপ করার কোনো ব্যাপার না, ও ছবি আপনার গোয়েন্দাদের কাছে পৌঁছে গেছে। এবার পৌঁছে গেল না, আগেই তো বোধহয় পৌঁছেছিল, হ্যাঁ আগেই হয়তো পৌঁছেছিল, এইটা আরও পরিষ্কার মুখ গেল, কে কে করেছে তা তো আমি জানি না, কী করবো, সবাই তুলেছে, কে করেছে আমি তো বলতে পারবো না। বলে আরেকটা প্রশ্ন ছিল, আপনি আগে ফোনটা কী করে নিয়ে ঢুকলেন, আর আপনার এরকম এমনই চেকিং সিস্টেম, আমি তো ওইখানে এমন সিকিউরিটির লোক রেখেছেন আপনারা যে আমার মোজা জুতো অবধি চেক করতে ভুলে গেছে, আমি ঢুকেছি। বলে থার্ড আর একটা কথা আছে, না বলুন, বলছে ওসি বাবু 2টো মোবাইল না ভুল করে আমাদের কাছে রয়ে গেছে, আপনি একটু ওনার বাড়িতে পৌঁছে দেবেন, আর সেটা আমি দিতে পারি, আমার হোটেলে কাউকে দিয়ে পৌঁছে দেবেন, আমি ওসিকে পৌঁছে দেবো। তারপরে আলটিমেটলি বোধহয় ও অন্য কোনো লোক পেয়েছে বা দিয়েছে কিনা, তারপরে আর বলেনি, ওর ফোনটা আসেওনি, আমাকে আর দিতে হয়নি। এই হচ্ছে পুরো ঘটনা হয়েছিল। দাঁড়াও। আচ্ছা, একটা পর্বে এটা সম্পূর্ণ করা অত্যন্ত কঠিন। আমরা আজকের পর্বটা এখানেই শেষ করছি, তবে আগামী পর্বে থাকবে যে কোটেশ্বর রাও বা কিষেনজি, তার সঙ্গে কি ঘটেছিল, কারা কারা ছিলেন এই কিষেনজি গ্রেফতার বা কিষেনজি এনকাউন্টারের পিছনে, কাদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে থাকা কিষেনজি ধরা পড়ে গিয়েছিলেন বাহিনীর হাতে, এই সমস্ত কিছু জানবো আমাদের পরবর্তী পর্বে। চোখ রাখুন, আর হ্যাঁ একটু সাবস্ক্রাইবটা করে দিন, আর ওই দেখুন ওখানে একটা হাইপ বলে জিনিস আছে, ওইটা একটু করে দিন। থ্যাংক ইউ।